ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। আজ আমরা আপার প্রাইমারি সম্পর্কে অর্থাৎ আপার প্রাইমারি টেট 2016 সালে যেটা অনুষ্ঠিত হয়েছিল তার পিওয়াইকিউ অর্থাৎ তার সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি সম্পর্কে আমরা আলোচনা করব। দেখব যে তখন কেমন ধরনের প্রশ্ন এসেছিল এবং তখন ট্রেন্ড কেমন ছিল। দেখো, বারবার একটা কথা তোমাদেরকে আমি বলতে চাই যে দীর্ঘ 10 বছর পরে কিন্তু আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জন্য একটা জায়গা চলে এসছে, একটা বাধ্যবাধকতার জায়গায় চলে এসছে। সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে যদি টেট পরীক্ষা অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে কিন্তু কম্পিটিশন বাড়বে, আর কম্পিটিশন যদি বাড়ে তাহলে তোমার লড়াইটা কেমন হবে, তোমার পুরো প্ল্যানটা কেমন হবে, তোমার কোয়ালিফাই করার জন্য, তোমার সাফল্য এনে দেওয়ার জন্য, তোমার নিজেকে সর্বোচ্চ পর্যায়ে দেখতে গেলে তোমাকে কিন্তু সঠিকভাবে রোড ম্যাপ প্ল্যান কিন্তু তোমাকে তৈরি করতে হবে। সেই রোড ম্যাপ প্ল্যান তৈরি করার জন্য আমাদের টিডব্লিউএস একাডেমি ওয়েট করছে। ব্যাচ অবশ্যই আসবে, শুধুমাত্র নোটিফিকেশনের উপর নির্ভর করে। তোমরা কিন্তু প্রচুর ফোন অনেকে করছে, কিন্তু সেই ফোনগুলোতে আমরা শুধুমাত্র একটাই তাদের পরামর্শ দিচ্ছি যে প্রপার নোটিশ আসুক, তার উপরে নির্ভর করে কিন্তু আমরা ব্যাচ নিয়ে আসবো। তো দেখো, আপার প্রাইমারি টেট 2016 সালের পিওয়াইকিউ অনেকে বলেছিলে যে ডিমান্ড করেছিল যে স্যার অন্তত পিওয়াইকিউ যেটা রয়েছে সেটা দিয়ে অন্তত শুরু করুন। তো আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগির আপার প্রাইমারি যে টেট 2016 পিওয়াইকিউ সেটা নিয়ে আমরা কিছুটা অ্যানালাইসিস করব, এবং তার সাথে সাথে সিডিপির যে মূল ধারণা অর্থাৎ সিডিপিটা আসলে কি, অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগিটা কি, যারা নতুন পরীক্ষা দেবে 10 বছরে অনেক নতুন শিক্ষার্থী তৈরি হয়ে গেছে আমাদের আপার প্রাইমারি টেট দেওয়ার জন্য। তাদের কাছে যদি নতুন লাগে যে সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগির ক্ষেত্রে, সেটা আমার ক্লাসগুলো দেখতে পারো। আমাদের প্রিভিয়াস যে সমস্ত প্রাইমারি টেটের জন্য ক্লাস হয়েছিল সেখানেও কিছু সিডিপি ধারণা দেওয়া রয়েছে, কিন্তু আপার প্রাইমারি ক্ষেত্রে যেটা আমি বলবো সেটা হচ্ছে একটু ডিপ পড়তে হবে। প্রাইমারিতে যেভাবে আমরা পড়েছিলাম তার থেকে একটু ডিপের কোশ্চেন সাধারণত এখান থেকে হয়, এবং পেডাগোগির কোশ্চেনটা কিন্তু একটু বেশি হয় এবং চিন্তা ভাবনামূলক হয়, যেটা অপশন দেখে কিন্তু বোঝার উপায় নেই যে কোনটা সঠিক হবে। তাই পেডাগোগির ক্ষেত্রে ধীরে সুস্থে সাবধানে চিন্তা ভাবনা করে তারপর কিন্তু আনসারগুলো করা উচিত। তো যেটা বলছিলাম যে আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি অর্থাৎ এই পুরো পোর্শনটা থেকে থাকে 30 মার্ক করে থাকে, এবং ল্যাঙ্গুয়েজ 1 অর্থাৎ বাংলা, ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ, এগুলো থেকে 30 করে থাকে। এবং সোশ্যাল স্টাডিজ যারা আর্টসের স্টুডেন্ট, যারা আর্টসের সাবজেক্টে বসতে চাও অর্থাৎ আর্টসের স্টুডেন্টরা আর্টসের সাবজেক্টে বসবে, তাদের ক্ষেত্রে 60 মার্কের সোশ্যাল স্টাডিজের কোশ্চেন থাকবে, এবং যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে সায়েন্সের 60 মার্কের কোশ্চেন থাকবে। অনেকে প্রশ্ন করছিলেন স্যার যে আমরা যদি সায়েন্সের ক্ষেত্রে বসতে চাই তাহলে আমাদের কি সায়েন্স থেকে কোশ্চেন আসবে? দেখো, তোমার ব্যাকগ্রাউন্ড যদি সায়েন্স হয় তাহলে তুমি সায়েন্সের উপরে প্রশ্ন তোমার হবে। তুমি যদি আর্টসের ব্যাকগ্রাউন্ড থেকে হও তাহলে তুমি আর্টসের ব্যাকগ্রাউন্ড থেকে কোশ্চেন হবে। অনেকে আবার প্রশ্ন করছে যে স্যার আমাদের নেগেটিভ থাকবে কিনা। আমি বলবো যে 2016 সালে বা 15 সালে যে টেটের নোটিশ বেরিয়েছিল তাতে কিন্তু নেগেটিভের কথা ছিল না, এবারেও আশা করি থাকবে না, কিন্তু সেটাও নির্ভর করছে আমাদের অবশ্যই বিজ্ঞপ্তির উপরে, কারণ এখানেও কিন্তু একাডেমিক স্কোরের একটা ব্যাপার রয়েছে, সেটা তুলে দেওয়ার সম্ভাবনাটাই বেশি। এখন দেখা যাক কি হয়। চলো আমরা শুরু করি, কথা না বাড়িয়ে। আপার প্রাইমারি টেট 2016 সালের পিওয়াইকিউ দিয়ে কিন্তু আমরা শুরু করছি। দেখো, এছাড়া আমাদের টিডব্লিউএস একাডেমির যে দ্য ওয়ে অফ সলিউশন যে মূল চ্যানেল, সেই মূল চ্যানেলে আমাদের কিন্তু চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রচুর ছেলে মেয়েদের ব্যাচ রয়েছে, তোমরা অবশ্যই এনরোল করবে। আর একটা কথা তোমাদেরকে বলে দিই যে আমাদের গ্রুপ সিডির জন্য কিন্তু ব্যাচ আসতে চলেছে, একটু ওয়েট করো, 2-1 দিনের মধ্যে ব্যাচ চলে আসবে, এবং সেখানে কিন্তু আমাদের টিডব্লিউএস একাডেমি থেকে কিন্তু পরিপূর্ণভাবে প্ল্যান করে আমরা কিন্তু 2 থেকে 2.5 মাসের মধ্যে ব্যাচটা কমপ্লিট করার চেষ্টা করব, এবং সেইভাবে সিলেবাসটা কমপ্লিট করানো হবে। এবং ছেলেমেয়েরা প্রচুর ডিমান্ড করছে, এবং সেক্ষেত্রে আমরা কিন্তু পুরো প্ল্যানটা তৈরি করছি। তো শুধুমাত্র গ্রুপ সিডির জন্য নয়, আমাদের ডব্লিউবিপি, কেপি এক্সাম, পিএসপি এক্সাম এবং এগুলোর ক্ষেত্রেও কিন্তু আমাদের এই চ্যানেলে ডব্লিউবি টেট, এসএসসি এক্সাম সেন্ট্রালের ক্ষেত্রেও আমাদের চ্যানেলের প্রতি স্টুডেন্টরা কিন্তু এনরোল করছে। এবং তোমাদের যদি নতুন হয়ে থাকে দ্য ওয়ে অফ সলিউশন এই চ্যানেলটা অবশ্যই তোমরা দেখবে, এবং প্লে স্টোর থেকে টিডব্লিউএস একাডেমি
অ্যাপ ডাউনলোড করতে পারো এবং সেখানে রেজিস্টার করলে অনেক ফ্রি ক্লাস এবং পেইড ক্লাসে তোমরা যুক্ত হতে পারবে। চলো প্রথম কোশ্চেন আমরা শুরু করি। শিক্ষার্থীদের প্রেরণা সৃষ্টির ক্ষেত্রে শিক্ষকের কর্তব্য কি? ভালো করে প্রশ্ন পড়বে, তারপরে উত্তর করার চেষ্টা করবে। অনেকে করে কি, যেটা সাধারণত অভিজ্ঞতা থেকে বলতে পারি, যে শিক্ষার্থীদের প্রেরণা সৃষ্টির ক্ষেত্রে শিক্ষকের কর্তব্য কি, অনেকে সেটা পড়ে না। শুধুমাত্র প্রেরণা সৃষ্টির ক্ষেত্রে এইটুকু পড়ে সে কিন্তু আনসারের দিকে চলে যায়। তো আমি বলবো সিডিপির ক্ষেত্রে এই ভুলটা না করতে, যে শিক্ষার্থীদের প্রেরণা সৃষ্টির ক্ষেত্রে শিক্ষকের কর্তব্য কি, এই পুরো ব্যাপারটা না পড়ে আনসারের দিকে না যাওয়া। আমি পুরো ব্যাপারটা পড়ে তারপরে কিন্তু আনসারের দিকে আসলে তোমার কিন্তু বুঝতে সুবিধা হবে। আর এখানে কিন্তু মুখস্থ করার ব্যাপার নেই, মুখস্থ যে জিনিসটা করতেই এখানে হবে না। তোমার এখানে ব্যাপারটা মূল ক্লিয়ার যে ধারণা যদি থাকে, তাহলে কিন্তু তুমি আনসার করতে পারবে। তাহলে দেখো, শিক্ষার্থীদের প্রেরণা সৃষ্টির ক্ষেত্রে শিক্ষকের কর্তব্য কি। একটা শিক্ষক প্রেরণা সৃষ্টি করার জন্য ছেলে মেয়েদেরকে কিভাবে উৎসাহিত করতে পারবেন। অপশন অনুযায়ী প্রথম থেকে দেখো, শিক্ষার্থীদের মাঝে মাঝে উপদেশ দেওয়া। শিক্ষার্থীদের মাঝে মাঝে উপদেশ দেবেন যে শিক্ষার্থীদের প্রেরণা সৃষ্টির ক্ষেত্রে। মাঝে মাঝে ভুল করার জন্য বকুনি দেবেন, বকুনি দেওয়া হালকা করে, যে ভুল করার জন্য বকুনি দিচ্ছেন। এবং যে শিক্ষার্থী যতটা পারে ততটাই সাফল্য হিসাবে মেনে নেওয়া এবং খুব উচ্চমান বজায় রাখার চেষ্টা করা। মানে যে কোনো লেখার ক্ষেত্রে, যে কোনো পড়ার ধরার ক্ষেত্রে খুব উচ্চমান বজায় রাখার চেষ্টা করেন, নাকি যে শিক্ষার্থী যতটা পারে ততটাই সাফল্য হিসাবে মেনে নেওয়া। ABCD যে অপশনগুলো দেখতে পাচ্ছ, তার মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? শিক্ষার্থীদের প্রেরণা সৃষ্টির ক্ষেত্রে শিক্ষকের মূল কর্তব্য সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট কোন অপশনটা তোমার লাগছে, সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। এবং তার সাথে সাথে আমার কোশ্চেনের মার্কিং গুলো একটুখানি কেন করছি সেটাও কিন্তু আমি বলে দেবো। দেখো, এখানে উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন সি। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। কারণ কি, এখানে যে শিক্ষার্থী যতটা পারে ততটাই সাফল্য হিসাবে মেনে নিয়ে তাকে যদি উৎসাহ দেওয়া হয়, সে কিন্তু পরবর্তীতে আরো নতুন ভাবে, আরো সর্বোচ্চ চেষ্টায়, আরো নিজেকে উজাড় করে দিয়ে কোনো একটা কাজ বা কোনো একটা সমাধান সে কিন্তু করে আনতে পারে। আমি যদি তাকে প্রশংসা করি, বা এটা খুব ভালো হয়েছে, পরের দিন নিশ্চয়ই আরো ভালো হবে তোমার, বা এটা এরকম প্রশংসা, ভার্চুয়ালি প্রশংসা ক্ষেত্রে শিক্ষার্থীরা কিন্তু খুব বেশি মোটিভেশন পায়। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এড়িয়ে যাই। তাই যে শিক্ষার্থী যতটা পারে ততটাই সাফল্য হিসাবে মেনে নেওয়া এই অপশনগুলোর মধ্যে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট এবং এটাই রাইট অ্যান্সার। তারপরে দেখো, শিক্ষার্থীদের আগ্রহ বজায় রাখা কিভাবে সম্ভব। শিক্ষার্থীদের একটা বিষয়ে বা একটা টপিকের উপরে, একটা সাবজেক্টের উপরে, একটা পরিস্থিতির উপরে কিভাবে আমি আগ্রহটা কন্টিনিউয়াসলি বজায় রাখবো। শিক্ষার্থীদের কিভাবে আগ্রহটা আমার দিকে ফিরিয়ে আনবো। শিক্ষার্থীদের আগ্রহটা আমার টপিকের উপরে, আমার সাবজেক্টের উপরে, আমার দিকে, অর্থাৎ আমার দিকে কিভাবে ফিরিয়ে আনতে পারি। দেখো, প্রথম হচ্ছে, দেখো খুব সুন্দর বক্তৃতা দেওয়া। সিডিপির ক্ষেত্রে কয়েকটা টার্ম আমি কিন্তু সবসময় বারণ করি যে এই টার্মগুলো যেখানেই থাকবে সেটা কিন্তু এড়িয়ে যেতে। আবার অনেক ক্ষেত্রে না অপশন থাকলে সেগুলো কিন্তু উত্তর হতে পারে। তাই মুখস্থ করা, বক্তৃতা দেওয়া, শাস্তি প্রদান করা, এগুলো কিন্তু সিডিপি টার্মের মধ্যে নেই। সিডিপির ডিকশনারির মধ্যে এগুলোর স্থান রাখা হয়নি, ইচ্ছা করেই, ঘৃণা করেই এগুলো রাখা হয়নি। যে এই কারণে যে শিক্ষার্থীদের আগ্রহ বজায় রাখা কিভাবে সম্ভব হবে। শিক্ষার্থীদের আগ্রহ বজায় রাখা কিভাবে সম্ভব হবে, প্রথম থেকে অপশনগুলো পড়লে তুমি কিন্তু হালকা বুঝতে পারবে যে কোনটা অপশন সঠিক উত্তর হতে পারে। দেখো, খুব সুন্দর বক্তৃতা দেওয়া। সিডিপির ক্ষেত্রে অন্তত পেডাগোগির ক্ষেত্রে বক্তৃতা দিয়ে কোনো কাজ হয় না। এই বক্তৃতাটা আমি একদমই না করে দিলাম। তারপরে দেখো, বই থেকে ভালোভাবে উদাহরণ দেওয়া, শিক্ষার্থীদের পরিচিতি পরিবেশ থেকে উদাহরণ দেওয়া, রোজ পড়া ধরা, এটাও আমি বাদ দিয়ে দিলাম। দেখো, অপশন কোনটা সঠিক মনে হচ্ছে বা কোনটা ভুল, সেক্ষেত্রে আগে যেগুলো তোমার মনে হবে এটা হতেই পারে না, সেগুলো আগে বাদ দিয়ে দাও। আগে বাদ দিয়ে দাও, তারপরে সঠিকটা উত্তর করো। জায়গাটা ছোট আসবে, ক্ষেত্রটা ছোট হয়ে আসবে, চিন্তা করতে সুবিধা হবে। শিক্ষার্থীদের আগ্রহ বজায় রাখা কিভাবে সম্ভব। দেখো, বই থেকে ভালোভাবে উদাহরণ দেওয়া। আগ্রহ বজায় রাখতে গেলে যে বই খুলতে হবে এবং বই থেকে উদাহরণ দিতে হবে, এটা কোনো বাধ্যবাধকতার জায়গা নেই। আবার শিক্ষার্থীদের পরিচিতি পরিবেশ থেকে উদাহরণ দেওয়া, অর্থাৎ শিক্ষার্থীরা যে পরিবেশ থেকে আসছে, যে পরিবেশ পরিস্থিতি থেকে আসছে, যে জায়গা থেকে আসছে, যে পরিবেশটাকে দেখতে দেখতে সে ক্লাসে আসছে,
সেখান থেকে যদি আমি উদাহরণ দিতে পারি তাহলে শিক্ষার্থীদের আগ্রহ কিন্তু বজায় রাখা সম্ভব হবে এবং তাদের সাথে পরিচয় হবে এবং শিক্ষার্থীরা পরিবেশ থেকে এবং বাস্তব জ্ঞান এবং তত্ত্বগত জ্ঞানের থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারবে, সামঞ্জস্য বিধান করতে পারবে এবং চার দেওয়ালের মধ্যে যে পড়া এবং বাইরের পরিবেশ পরিস্থিতির মধ্যে যে জীবনযাপন করা তার মধ্যে একটা লিঙ্ক খুঁজে পাবে, অর্থাৎ সেখানে কিন্তু আগ্রহটা অবশ্যই জন্মাবে। তাই বই থেকে নয়, তাই উত্তর কোনটা হবে দেখো, উত্তর হবে শিক্ষার্থীদের পরিচিতি পরিবেশ থেকে উদাহরণ দেওয়া, এটাই কিন্তু সঠিক উত্তর। তারপরে 3 নম্বর দেখো, শিক্ষার্থীদের প্রক্ষোভ সংক্রান্ত জ্ঞান শিক্ষকের প্রয়োজন। শিক্ষার্থীদের প্রক্ষোভ সংক্রান্ত জ্ঞান শিক্ষকের প্রয়োজন, তার একটি কারণ শিক্ষক শিক্ষার্থীদের অপশনগুলোর মধ্যে কোনটি হতে পারে? যে শিক্ষার্থীদের প্রক্ষোভ সংক্রান্ত জ্ঞান শিক্ষকের প্রয়োজন, শিক্ষার্থীদের প্রক্ষোভ অর্থাৎ তাদের ইমোশন, তাদের মৌলিক যে ইমোশন গুলো রয়েছে সেগুলো সম্পর্কে জ্ঞান অবশ্যই একজন শিক্ষকের জানা প্রয়োজন, অবশ্যই জানা প্রয়োজন। তার কারণ একজন শিক্ষক শিক্ষার্থীদের কোন বিষয়ে সাহায্য করতে পারেন, কিভাবে সাহায্য করতে পারেন সেটা একটু পড়ে অপশনগুলো পড়ো, আগে প্রশ্নটা ভালো করে পড়ে উত্তর করার চেষ্টা করবে। প্রশ্নটা ভালো করে পড়ার জন্য আমি বারবার বলে থাকি যে শিক্ষার্থীদের প্রক্ষোভ সংক্রান্ত জ্ঞান শিক্ষকের প্রয়োজন, একজন শিক্ষকের অবশ্যই প্রক্ষোভ সংক্রান্ত জ্ঞান প্রয়োজন, তার কারণ কি হতে পারে? প্রথমে দেখো, উদ্বেগ দূর করতে পারেন, রাগ হলে শাসন করতে পারেন, শিক্ষার্থীদের পরীক্ষার ভয় দেখিয়ে শান্ত রাখতে পারেন, হাসাহাসি বন্ধ করতে পারেন। প্রক্ষোভ মানে কি? প্রক্ষোভ মানে হচ্ছে মৌলিক প্রক্ষোভ, যেটা আমরা জানি যে রাগ, ভয় এবং ভালোবাসা, এটাকে মৌলিক প্রক্ষোভ। তারপর যতই শিশু আস্তে আস্তে বড় হয়ে থাকে, শৈশবে সাধারণত রাগ, ভয়, ভালোবাসা এগুলোই থাকে। শিশু যখন আস্তে আস্তে বড় হতে থাকে তার সাথে সাথে একটা একটা আরো প্রক্ষোভগুলো যুক্ত হয়, যত বড় হয়, যত ম্যাচুরিটি আসে তার মধ্যে কিন্তু আরো যে সমস্ত অনাবিষ্কৃত প্রক্ষোভ রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে যুক্ত হতে থাকে। তো শিক্ষার্থীদের এই প্রক্ষোভ, শিক্ষার্থীদের এই যে প্রক্ষোভ সম্পর্কে জানা, অর্থাৎ তার রাগ, তার ভয়, তার দুর্বলতার জায়গা, সবলতার জায়গা, সে কোন জায়গাটায় সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করে, এই জিনিসগুলো জানা একজন শিক্ষকের প্রয়োজন। কারণ তিনি কি কি করতে পারেন দেখো, হাসাহাসি বন্ধ করতে পারেন, এটা আমি একদমই বাদ দিচ্ছি, এটা আমি নেব না, এটা বাদ। শিক্ষার্থীদের পরীক্ষার ভয় দেখিয়ে, ভয় জিনিসটা আমি দেখাবো না, এটা অন্তত পেডাগোগির ক্ষেত্রে এটা হয় না যে ভয় দেখানোর ব্যাপার, এগুলো কিন্তু থাকে না, তাহলে এটাও বাদ দিলাম। রাগ হলে শাসন করতে পারেন, শাসন কেন করবেন, এটা নিয়ম নয়, শাসন করাটাই নিয়ম নয়। এবং তাহলে বাঁচলো কিন্তু একটাই অপশন, সেটা হচ্ছে উদ্বেগ দূর করতে পারেন। উদ্বেগ মানে হচ্ছে কোনো বিষয়ে যদি শিক্ষার্থী অতি মাত্রায় ভয় পেয়ে যায় বা অতিমাত্রায় সে যদি উদ্বেগে পড়ে যায়, অর্থাৎ অতিমাত্রায় সে দেখা গেল চঞ্চল হয়ে উঠেছে, তার একটা অস্বস্তি বোধ হচ্ছে, সেই সমস্ত বিষয় কিন্তু শিক্ষক শিক্ষার্থীদের সাহায্য করতে পারেন, উদ্বেগ দূর করতে পারেন। যেমন একজন মাধ্যমিক শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষার আগে তার কিন্তু একটা ভিতরে একটা অস্বস্তি তৈরি হয়, একটা ভয় তৈরি হয়, একটা অজানা একটা আশঙ্কা তৈরি হয়, সেগুলো কিন্তু একটা উদ্বেগের মধ্যে পড়ছে। শিক্ষক কিন্তু শিক্ষার্থীদের এই ব্যাপারে সাহায্য করতে পারেন যদি শিক্ষার্থীদের প্রক্ষোভ সম্পর্কে শিক্ষকের জ্ঞান থাকে, অর্থাৎ উদ্বেগ দূর করতে পারবেন, এটা কিন্তু সঠিক উত্তর হবে। তাহলে উত্তর কিন্তু এটাই। 4 নম্বরটা দেখো, যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সঙ্গে সম্পর্কিত নয়, ভালো করে লক্ষ্য করবে, অনেক সময় এই নয় কথাটা কিন্তু এড়িয়ে যায়, তাই পরীক্ষার সময় কোশ্চেনের ক্ষেত্রে এই জায়গাটায় অন্তত এরকম মার্ক করে রাখবে যে অন্তর্ভুক্তি শিক্ষার সাথে সম্পর্কযুক্ত নয় কোন আইনটি? শিক্ষার অধিকার, শিশু শ্রম নিবারণ, দৈহিক শাস্তি নিরোধ, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকত্ব। অন্তর্ভুক্তিমূলক শিক্ষাটা কি সেটা জানলেই কিন্তু তুমি এই পার্টিকুলারলি এই সিডিপির এই কোশ্চেনটার কিন্তু আনসারটা করতে পারবে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি? আরেকটা জিনিস তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি, আপার প্রাইমারির যে টেটের সিলেবাস সেটা কিন্তু 2015-16 যে পরীক্ষা কন্ডাক্ট হয়েছিল তারই সিলেবাসটা আমরা সেইভাবেই চেষ্টা চালাচ্ছি যে ওখান থেকে ওই ট্রেন্ড অনুযায়ী কোশ্চেনগুলো নিয়ে আসার। কিন্তু আমি আরো বলবো যে তোমাদেরও কিন্তু উচিত যে অন্তত
যে কোর এলাকা, যে কোর এরিয়াগুলো যেগুলো চেঞ্জ হওয়ার নয় সেগুলো থেকে বেশি বেশি করে পড়তে। যেমন সিডিপির ক্ষেত্রে একটা কোর এরিয়া এটাই যে তার শিশু বিকাশ বা ধারণা, তার পেডাগোগি এগুলো কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনা কম, তবু বলা যাচ্ছে না। তারপরে ইংরাজি, বাংলা এগুলো বা আমাদের যে সোশ্যাল স্টাডিজ এগুলোর ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু চেঞ্জ হতেও পারে, আবার নাও হতে পারে, সঠিকভাবে বলা যাচ্ছে না। তাই এগুলোকে টুকটাক ভাবে শুরু করতে পারো পড়াশোনা, তাহলে কিন্তু সুবিধাই হবে। কারণ পরীক্ষার যদি হয় খুব তাড়াতাড়ি কিন্তু 26-এর আগে একটা পরীক্ষা হতে পারে। ভালো করে দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষাটা কি? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হচ্ছে যে সাধারণ মেধার ছাত্রছাত্রী এবং বিশেষ চাহিদা সম্পন্ন, মৃদুমাত্রায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী একসাথে যে শিক্ষা দান করা হয় তাকে ইনক্লুসিভ এডুকেশন বলা হয়। অর্থাৎ প্রতিভাবান বা যাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে সাধারণ শিক্ষার্থীদের সাথে ইনক্লুড করে তাদেরকে একটা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী শিক্ষা দান করা, তাকে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলা হয়। তাহলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সাথে সম্পর্কিত নয় কোনটি, কোন আইনটি? দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি জন্য এসেছে? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এসেছে বিশেষ চাহিদা সম্পন্ন, মৃদুমাত্রায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা রয়েছে সমাজে অনেক ক্ষেত্রে তাদেরকে অপমান বা তাদেরকে অবহেলার সম্মুখীন হতে হয়। যে সে বিশেষ চাহিদা সম্পন্ন, ওই স্কুলে গিয়ে কি করবে, ওই স্কুলে গিয়ে ঠিক মতো পড়াশোনা করতে পারবে না, এইরকম অনেক সমাজে এখনো কুসংস্কার রয়েছে। তাদেরকে আমরা মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য, তাদেরকে আমাদের শিক্ষার শিশুর অধিকার আইনে ফিরিয়ে আনার জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষাটা কিন্তু করা হয়েছিল। তাহলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সাথে সম্পর্কিত নয় কোনটি বলেছে? তাহলে এইটা কিন্তু শিক্ষার অধিকার আইনের মধ্যে রয়েছে। শিশু শ্রম নিবারণ, অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে কাজে লাগানো, এটাও কিন্তু করা যাবে না, এটাও কিন্তু অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সাথে সম্পর্কিত একটা আইন। দৈহিক শাস্তি নিরোধ, অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দৈহিক শাস্তি দেওয়া যাবে না, এটা কোনোভাবেই কাম্য নয়, এটা একদমই কাম্য নয়, এটাও কিন্তু একটা আইন। এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকত্ব, অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা রয়েছে তাদের শুধুমাত্র তাদের অভিভাবকত্ব, তাদেরকে অ্যাডপ্ট করা, এইটা কিন্তু অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অন্তর্ভুক্ত নয়, আইনের মধ্যে অন্তর্ভুক্ত নয়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা রয়েছে তাদেরকে বিশেষভাবে না দেখে তাদেরকে সাধারণ শিক্ষার্থীদের সাথে একসাথে বসিয়ে তাদেরকে ক্লাসরুম ম্যানেজমেন্ট করা বা অন্য পাঠ্যক্রম চালিয়ে যাওয়া, এটাকে কিন্তু জোর দেওয়া হয় যাতে তাদের মধ্যে ফিল না হয় যে আমরা সাধারণ শিক্ষার্থীদের থেকে আলাদা, সুতরাং আমাদের জন্য আলাদা কোনো কিছু করা হচ্ছে। এটা হলে কিন্তু হীনমন্যতা তৈরি হবে। সেক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সাথে সম্পর্কিত নয় এই আইনটি। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকত্ব, এই জিনিসটা কিন্তু আইনের মধ্যে নেই। তাহলে উত্তর কিন্তু এটাই হলো। এবারে দেখো 5 নম্বর, দেখো সার্বিক মূল্যায়ন এর অর্থ কি? সার্বিক মূল্যায়ন এর অর্থ কি? উত্তর করবে সবাই যে সার্বিক মূল্যায়ন অর্থাৎ সবকিছুর মূল্যায়ন, সবকিছু যাচাই করা, যে শিক্ষার্থী স্কুলে আসছে, বিদ্যালয়ে আসছে, সে পাঠ্যক্রমে কতটা সে সফলভাবে নিজের মধ্যে আত্মস্থ করতে পারছে, এই যে সার্বিক যে মূল্যায়ন, শুধুমাত্র পাঠ্যক্রম নয়, সমস্ত দিকের বিকাশ কেমন ভাবে হচ্ছে, তার প্রক্ষোভগুলো, তার নৈতিক বিকাশ, তার নান্দনিক বিকাশ, তার এই সমস্ত বিকাশগুলো যাতে তার সঠিকভাবে হয় এবং সহপাঠ্যক্রমিক কার্যাবলীতে যাতে সঠিকভাবে অংশগ্রহণ করে এবং সবার সাথে মিলেমিশে একত্রভাবে দলবদ্ধভাবে যাতে সে যে কোনো কাজ করতে পারে, তার জন্য কিন্তু আমাদের সার্বিক মূল্যায়নের প্রয়োজন হয়। এই সার্বিক মূল্যায়নের অর্থ যদি আমি বলি যে কোনটা সঠিক হবে, দেখো অপশন এ থেকে যদি পড়া শুরু করো, সমগ্র পাঠ্যক্রমের মূল্যায়ন, যে পাঠ্যক্রমটা থাকলো সেটার পরিপূর্ণ মূল্যায়ন করা হলো, এটাই সার্বিক মূল্যায়ন। এটা কি ঠিক? নাকি সর্বাঙ্গীন বিকাশের মূল্যায়ন, সমগ্র বৌদ্ধিক সক্ষমতার মূল্যায়ন, নাকি সমস্ত শিক্ষার্থীদের একযোগে মূল্যায়ন? কোনটি হবে সঠিক উত্তর? দেখো, সার্বিক মূল্যায়ন আমি যেটা বললাম যে সমস্ত দিকের বিকাশ অর্থাৎ সর্বাঙ্গীন বিকাশ, এটা তার সঠিকভাবে হচ্ছে কিনা বা সেটা সে কতটা আত্মস্থ করতে পারছে, কতটা অভিযোজন করতে পারছে, সে সম্পর্কে মূল্যায়ন হচ্ছে সার্বিক মূল্যায়ন অর্থাৎ সর্বাঙ্গীন বিকাশের মূল্যায়ন। অর্থাৎ সার্বিক মূল্যায়নের তাৎপর্য বা অর্থ কিন্তু এটাই।
এরপরে দেখো শিক্ষার্থীকে জানার কার্যকর উপায় কোনটি? শিক্ষার্থীকে জানার কার্যকর উপায় কোনটি? একজন শিক্ষার্থী বিদ্যালয়ে আসলো, তাকে আমি যদি ঠিকভাবে জানতে চাই তাকে আমার কোন পদ্ধতি তাকে গ্রহণ করতে আমাকে হবে, যে কোন পদ্ধতি তাকে দিয়ে তাকে গ্রহণ করে তার সঠিকভাবে পুরো ব্যাপারটা জানা, যে সে কি ধরনের স্টুডেন্ট, কেমন মানের স্টুডেন্ট, বা তার কি বলা যায় যে সে ক্লাসে কেমন আচরণ করবে, বা তার বিভিন্ন ধরনের পারদর্শিতা কেমন হবে, সে সম্পর্কে আমরা কোনটা জানতে পারি? কোন পদ্ধতিতে মূল্যায়ন করতে পারি? নাকি খেলা, নাকি তার বাড়িতে যাওয়া, নাকি তাকে পর্যবেক্ষণ করা? শিক্ষার্থীকে জানার কার্যকর উপায় দেখো ভালো করে। শিশু অবস্থায় শিক্ষার্থীদের জানার সবচেয়ে ভালো অবস্থা যেটা হলো, সবচেয়ে ভালো উপায় যেটা হলো, সেটা হচ্ছে পর্যবেক্ষণ। অর্থাৎ শিক্ষার্থীকে জানার কার্যকর উপায় যেটা হবে সেটা হচ্ছে পর্যবেক্ষণ করা। শিক্ষার্থীকে যদি পর্যবেক্ষণে রাখা যায় তার আচরণ কেমন হচ্ছে, অজান্তেই নিজের মনের অজান্তেই সে কোন কোন জিনিসগুলো করে বেড়াচ্ছে, সে নিজের মনের অজান্তেই কার কার সাথে কথা বলছে, এবং কোন ধরনের বন্ধু গ্রুপের সাথে কথা বলছে, এবং সে কিভাবে তার ক্লাসে কোনো কোশ্চেন করলে সে কিভাবে আনসার করছে, নাকি বসে থাকছে, নাকি ক্লাসে তার সক্রিয়তা কেমন হচ্ছে, এগুলো পর্যবেক্ষণের মাধ্যমে কিন্তু একজন শিক্ষার্থীকে কার্যকরভাবে জানা যাবে। যেটা আমাদের অপশন যেটা মনে হওয়ার কথা, যেটা মূল্যায়নের মাধ্যমে কিন্তু সবকিছু জানা যায় না, সবকিছু কিন্তু এটাকে জানা যায় না, কিন্তু পর্যবেক্ষণের মাধ্যমে সহপাঠক্রমিক কার্যাবলী থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এটা জানার একটা উপায় আমরা বলতে পারি। অর্থাৎ পর্যবেক্ষণ কিন্তু সঠিক উত্তর হবে, কিন্তু পর্যবেক্ষণ। অর্থাৎ শিক্ষার্থীকে জানার একটা কার্যকর উপায় হচ্ছে পর্যবেক্ষণ করা, অর্থাৎ দেখা, তাকে পর্যবেক্ষণে রাখা, তাকে কিছু সময় বা কিছু টাইম নির্দিষ্ট কিছু রুটিনের মধ্যে রেখে তাকে পর্যবেক্ষণ করা। এরপরে দেখো একজন ছাত্রকে অপর একজন সহপাঠী বারবার বিরক্ত করলে কি করবেন? একজন ছাত্রকে অপর একজন সহপাঠী যদি বারবার বিরক্ত করে, জ্বালাতন করে, তাহলে কি করা উচিত? অপশনগুলো পড়ো, অপশনগুলো পড়লে তোমরা বুঝতে পারবে। অপশন এ কি বলছে? সহপাঠীকে শাস্তি দেবেন, আলাদা বসার ব্যবস্থা করবেন। শিক্ষক কি করবেন? একজন ছাত্রকে আরেকজন যদি বিরক্ত করে, একজন শিক্ষক হিসাবে আপনি কি করবেন? সহপাঠীকে শাস্তি দেবেন, আলাদা বসার ব্যবস্থা করবেন, সহপাঠীকে পরামর্শ দেবেন, সহপাঠীকে পরামর্শ দান করবেন, অভিভাবককে ডেকে পাঠাবেন। কোনটি হবে উত্তর? কোনটি হবে উত্তর? যে একজন ছাত্রকে অপর একজন সহপাঠী যদি বারবার বিরক্ত করে, সহপাঠীকে শাস্তি দেবেন। শাস্তি দেওয়ার কথা কিন্তু নেই, শাস্তি দেওয়া যাবে না, তাহলে এটাই অপশন এ বাদ। অপশন বি আলাদা বসার ব্যবস্থা করবেন। যদি আমি আলাদা বসার ব্যবস্থা করি এবং তাকে যদি আমি পরামর্শ দান না করি, পরের দিন কিন্তু সেই সেম একই কাজ সে করবে, পরের দিনও যদি আমি আলাদা বসাই থার্ড দিন করবে, এইভাবে চলতে থাকবে। অর্থাৎ আলাদা বসার ব্যবস্থা করবেন, এটা কিন্তু কার্যকর হলো না। তাহলে অপশন বি ও বাদ। অপশন সি সহপাঠীকে পরামর্শ দান করবেন। অর্থাৎ যে সহপাঠী অপর একজন শিক্ষার্থীকে বারবার জ্বালাতন করছে, তাকে ডেকে যদি আমরা পরামর্শ দিই যে তুমি এই যে জিনিসটা করছো সেটা করা উচিত নয়, তার ভালো দিক মন্দ দিক এবং বিভিন্ন ভাবে তাকে যদি বোঝানোর চেষ্টা করি, সে কিন্তু আস্তে আস্তে নিজেকে শুধরে নেবে। অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর। আর অপশন ডি হচ্ছে অভিভাবককে ডেকে পাঠানো। কোনো কাজে ক্লাসরুম ম্যানেজমেন্ট করতে গেলে অভিভাবককে ডেকে পাঠানো একটা কেমন কি বলা যায়, যে অমিল একটা জিনিস, যে ক্লাসরুম ম্যানেজমেন্টের ক্ষেত্রে শিক্ষক পারে না, অভিভাবককে ডেকে নিয়ে আসছে, এটা হয় না। তাহলে উত্তর কি হবে? সহপাঠীকে পরামর্শ দান করবেন। সহপাঠীকে পরামর্শ দান করলে, আস্তে আস্তে বোঝালে বা তাকে তার মতো করে যদি বোঝানো যায়, সে কিন্তু সেই জায়গা থেকে সরে আসবে। আমরা জেদ করে যদি তাকে আলাদা বসার ব্যবস্থা করি, শাস্তি দান করি, এটা কিন্তু তার বরং সেটা সুপ্ত অবস্থায় রেখে দিল, পরে কিন্তু আবারও কাজে লাগাতে পারি। 8 নম্বর দেখো, শিক্ষক কিভাবে প্রতিভা সম্পন্ন ছাত্রছাত্রীদের চিহ্নিত করবেন? শিক্ষক কিভাবে প্রতিভা সম্পন্ন শিক্ষার্থী যারা রয়েছে, যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে, তাদেরকে চিহ্নিত করবেন কিভাবে? কিভাবে তাদেরকে চিহ্নিত করবেন? আমি এই কিছুটা সেম কোশ্চেন কনসেপ্টটা একটু আগেই বললাম, তোমরা উত্তর করার চেষ্টা করো। অবশ্যই পারবে, একটু চেষ্টা করো।
যারা নতুন রয়েছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করবে। চ্যানেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে জয়েন হয়ে যাবে। কোথায় কবে কখন ব্যাচ আমাদের শুরু হচ্ছে বা আমরা কি কি ক্লাস দিচ্ছি প্রোভাইড করছি সেগুলো অবশ্যই কিন্তু তোমরা জানতে পারবে। শিক্ষক হিসাবে প্রতিভা সম্পন্ন ছাত্রছাত্রীদের চিহ্নিত করবেন কি করে? তাদের পরীক্ষার ফল দেখে, শ্রেণীকক্ষে তাদের আচরণ দেখে, পারিবারিক তথ্য নিয়ে, অন্য ছাত্রছাত্রীদের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে। কোনটি হবে সঠিক উত্তর? অপশন এ থেকে ডি পর্যন্ত সবগুলোই মনে হচ্ছে যে সঠিক উত্তর, কিন্তু তার মধ্যে একদম অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে সেটা কিন্তু তোমার বিবেচ্য বিষয়। দেখো ভালো করে লক্ষ্য করো, তাদের পরীক্ষার ফল দেখে যদি শুধুমাত্র প্রতিভা সম্পন্ন শিক্ষার্থী যাদের চিহ্নিত করি, অনেক সময় দেখা গেল পরীক্ষায় ভালো রেজাল্ট করছে কিন্তু সে প্রতিভা সম্পন্ন অর্থাৎ সৃজনশীল শিক্ষার্থী নয়। তাহলে পরীক্ষার ফল দেখে কিন্তু বিচার বিবেচনা করা সঠিক হবে না। অনেক সময় দেখা গেল যে ব্যক্তিগত বা বিভিন্ন নির্ভরযোগ্যতার কারণেও অনেক ক্ষেত্রে কিন্তু পরীক্ষায় ভালো ফল খারাপ ফল আসে। তাই সবসময়কে ওটাকে কিন্তু আমরা মানদণ্ড হিসাবে বলে মনে করতে পারি না। শ্রেণীকক্ষে তাদের আচরণ দেখে, এটা একটু পরে আলোচনা করি। পারিবারিক তথ্য নিয়ে, পারিবারিক তথ্য নিয়ে মানে হচ্ছে যে পরিবার থেকে তথ্য নিলাম সে প্রতিভা সম্পন্ন কিনা, এটাও কিন্তু নির্ভরযোগ্য হলো না। অন্য ছাত্রছাত্রীদের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে, অর্থাৎ অন্য ছাত্রছাত্রীদের সাথে সম্পর্ক কেমন হবে, সে ছাত্রদের সম্পর্ক কেমন সে সম্পর্কে আমরা তার বিবেচনা করব প্রতিভা সম্পন্ন, এটাও কিন্তু সঠিক নয়। কেন সঠিক নয়? কারণ অন্য ছাত্রীদের সাথে সম্পর্ক ভালো হলেই সে যে প্রতিভা সম্পন্ন শিক্ষার্থী এটা কিন্তু আমরা জোর গলায় বলতে পারি না বা বলতে পারবো না। তাহলে অপশন যেটা পড়ে থাকবে, যেটা আমি বাদ দিলাম, যে শ্রেণীকক্ষে তাদের আচরণ দেখে, আমি যেটা একটু আগেই কনসেপ্ট যেটা দিয়ে বুঝিয়েছিলাম যে পর্যবেক্ষণের মাধ্যমে দেখা, শ্রেণীকক্ষে তাদের আচরণ দেখে যদি আমরা পর্যবেক্ষণ করতে পারি, যে আচরণ দেখে যদি আমরা বুঝতে পারি যে শিক্ষার্থীরা অন্য শিক্ষার্থীদের থেকে আলাদা এবং অন্যরকম ভাবে চিন্তা ভাবনা করে কোনো সমস্যার সমাধান সে করছে, তাহলে শ্রেণীকক্ষে তাদের আচরণ দেখে আমরা কিন্তু বুঝতে পারবো যে সে প্রতিভা সম্পন্ন শিক্ষার্থী কিনা। সে প্রতিভা সম্পন্ন শিক্ষার্থী কিনা শিক্ষার্থীদের আচরণ দেখে কিন্তু বোঝার উপায় রয়েছে। তাহলে তাদের শ্রেণীকক্ষে তাদের আচরণ দেখে বোঝা যাবে সে প্রতিভা সম্পন্ন শিক্ষার্থী কিনা। তাহলে বোঝাতে পারলাম এটা যে সবসময় কিন্তু পরীক্ষার ফল, মূল্যায়ন, পারিবারিক তথ্য, সম্পর্ক এগুলো কিন্তু অনেক সময় নাও হতে পারে। কারণ পর্যবেক্ষণের মাধ্যমে যে জিনিসগুলো অজান্তেই উঠে আসে সেগুলো কিন্তু অন্যান্য ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণভাবে কাজে লাগে। যেমন একজন শিক্ষার্থীকে শুধুমাত্র তাকে বলে দেওয়া হলো যে তুমি তোমার মতো খেলাধুলা শুরু করো, এবং আমি যদি কোনো আড়াল থেকে তাকে যদি পর্যবেক্ষণ করি সে কিভাবে খেলছে, নিজের মনে কিভাবে খেলছে, কোন বিষয়ে তার আগ্রহ, এটার মতো পারফেক্ট তথ্য আর তুমি অন্য কোনো জায়গা থেকে পাবে না। কারণ সেই সব জায়গা থেকে নির্ভরযোগ্যতা অনেক সময় কম চলে আসে। এরপরে দেখো, শ্রেণীকক্ষে শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে শিক্ষকের সব থেকে ভালো উপায় কি? শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে শিক্ষকের সবচেয়ে ভালো উপায় কোনটি হবে, সবচেয়ে ভালো মেথড কোনটি হবে, যে শ্রেণীকক্ষে সবাই শিক্ষার্থী যারা রয়েছে তারা কথা শুনছে বা তারা পাঠের প্রতি আগ্রহ, আমি ক্লাসে ঢোকার পর থেকে তারা আমার কাছ থেকে কিছু পাবে এই আশা করে রয়েছে, তারা কিছু শিখবে, তারা শেখার আগ্রহ রয়েছে। এই যে শৃঙ্খলা, এই শৃঙ্খলাটা বজায় রাখার সবচেয়ে ভালো উপায় কোনটি হবে? দেখো, শ্রেণীকক্ষে শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে শিক্ষকের সবচেয়ে ভালো উপায় কোনটি? প্রথম অপশন থেকে দেখো, দলগত কার্যভার দেওয়া। দলগত কার্যভার মানে হলো যে দলগতভাবে তাকে কোনো কাজে, কোনো প্রজেক্টে, কোনো কার্যভারে তাকে অংশগ্রহণ করানো, যাতে সে অন্য দলের সমস্ত শিক্ষার্থীরা কেমন ভাবে আচরণ করছে বা তাদের সুবিধা অসুবিধা ভালো মন্দের দিকগুলো বিচার বিবেচনা করে নিজের আচরণও করে, নিজের মতামত দেয় এবং নিজেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, এটা একটা ভালো অপশন। এবং শৃঙ্খলার প্রয়োজনীয়তা সম্বন্ধে বক্তৃতা দেওয়া। এই যে বক্তৃতা দেওয়া, আমি বললাম যে এই অপশনটা আমি নেব না এই অপশনটা, বক্তৃতা দেওয়া, আমি এটা পেডাগোগির ক্ষেত্রে অন্তত এই জিনিসটা বাদ দেবে, অপছন্দ করবে, তাহলে এটা কিন্তু অপশনটা অটোমেটিক বাদ হয়ে যাবে। শৃঙ্খলার প্রয়োজনীয় সম্বন্ধে বক্তৃতা দেওয়া, ছোট ছোট ছেলে মেয়েদেরকে বক্তৃতা দিয়ে কোনো লাভ হয় না। প্রধান শিক্ষককে নালিশ করা, আবার যে নালিশ করা ব্যাপারটা, নালিশ কেন তুমি করবে? কারণ তুমি একজন শিক্ষক, তুমি ক্লাসরুম ম্যানেজমেন্ট করতে শিখবে, এটা তোমার দায়িত্ব, কর্তব্য, এটা নালিশ করা যাবে না। কড়া শাস্তি দেওয়া, এই শাস্তি ব্যাপারটাও আমি বাদ দিয়ে দিচ্ছি।
তাহলে একমাত্র অপশন যেটা বাঁচলো সেটা হচ্ছে দলগত কার্যভার দেওয়া। অপশন বাঁচলো বলেই সঠিক উত্তর তা নয়, কিন্তু ভালো করে দেখো, দলগত কার্যভার দেওয়া মানে কি, একটা দলে যদি তাকে সঠিকভাবে বলে দিই, একটা পাঁচজনের একটা টিম করলাম, সে টিমে প্রত্যেকের দায়িত্ব আলাদা আলাদা করে দিলাম, যে খেলা যদি সহপাঠক্রমিক কার্যাবলী হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, পাঁচজনের একটি দলকে আমি বলে দিলাম যে তুমি এই কাজটা করবে, স্টেজে যারা রয়েছে তাদেরকে দেখভাল করবে। আরেকজনকে বলে দিলাম যে ক্লাসরুম ম্যানেজমেন্ট, অর্থাৎ কোন কোন গেস্ট আসছে সেদিকে লক্ষ্য রাখা এবং তাদের প্রয়োজনীয় অপ্রয়োজনীয়দের দিকে লক্ষ্য রাখা, অডিয়েন্সের দিকে লক্ষ্য রাখা। আরেকজনকে বললাম যারা পারফরমেন্স করবে তাদের দিকে লক্ষ্য রাখা। এইভাবে আমি দায়িত্ব বন্টন করে দিয়ে তাকে যদি কার্যভার দিয়ে দিই, সে কিন্তু সেই টিমে থেকে সে সঠিকভাবে দায়িত্বভার সে কিন্তু গ্রহণ করবে এবং সঠিকভাবেই পালন করবে। এর থেকে কিন্তু তার একটা শৃঙ্খলা বোধ কিন্তু জন্মাবে, যে সে নিজে নিজেই কিন্তু সে বদমাইশি করতে পারবে না, কারণ অন্য অন্য টিম কিন্তু তাকে সেই দায়িত্ব দেয়নি। সেই দায়িত্ব সঠিকভাবে পালন করে তাদের সামনে সঠিকভাবে টিমটাকে পরিচালনা করার একটা কর্তব্য কিন্তু অজান্তেই তার মনে গেঁথে দেওয়া হচ্ছে। তাহলে দলগতভাবে কার্যভার দেওয়া শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে একটা সবচেয়ে ভালো উপায়। 10 নম্বর দেখো, আচ্ছা 10 নম্বরটা দেখো, শিক্ষার্থীদের ব্যর্থতার কারণ কি? শিক্ষার্থীদের ব্যর্থতার কারণ কি হতে পারে? অর্থাৎ শিক্ষার্থী কোনো কাজে, কোনো ক্লাসে, কোনো সাবজেক্টে, কোনো পরিস্থিতিতে বা কোনো মূল্যায়নে বারবার ব্যর্থ হচ্ছে, এর কারণ কি হতে পারে? মুখস্থ ক্ষমতা কম, আত্মস্থ করতে চেষ্টা না করা, ঘন ঘন পরীক্ষার আয়োজন না থাকা, শিক্ষককে অনুসরণ না করা। ব্যর্থতার কারণ কি হতে পারে? শিক্ষার্থীদের ব্যর্থতার কারণ কি হতে পারে? দেখো, মুখস্থ ক্ষমতা কম বলেই সে ব্যর্থ হচ্ছে, এটা কিন্তু সঠিক নয়। কারণ অনেকে কিন্তু মুখস্থ করতে পারে না, কিন্তু নিজে বুঝে কিন্তু সে সঠিকভাবে উত্তর করে আসলে কিন্তু সে সঠিক বেশি নাম্বার পেতে পারে বা জীবনে সাফল্য লাভ করতে পারে। আত্মস্থ করতে চেষ্টা না করা, অর্থাৎ আত্মস্থ করতে চেষ্টা না করা মানে হচ্ছে যে জিনিসটা নতুন জিনিস রয়েছে সেই জিনিসটাকে নিজের মধ্যে নিজের মতো করে গুছিয়ে নেওয়া, সেটাকেই আত্মস্থ বলা হয়। অর্থাৎ যেটা আমি বইতে পড়লাম সেটা বাস্তবের সাথে লিঙ্ক করে বা শিক্ষক যেটা বলছেন তার সাথে লিঙ্ক করে, শিক্ষকের বাস্তব অভিজ্ঞতা, আমাদের পারিপার্শ্বিক বাস্তব অভিজ্ঞতা, এবং সেটা ভালোভাবে নিজের মতো করে মডিফাই করে যদি আমি নিজে নিতে পারি, নিজে যদি বুঝতে পারি, সেটা কিন্তু আত্মস্থ বলা হয়। তাহলে অনেক শিক্ষার্থী আত্মস্থ করে না, আত্মস্থ না করলেই কিন্তু তার ব্যর্থতার কারণ সে হতে পারে। কারণ সবসময় যদি মুখস্থ করো 2 দিন 3 দিন 4 দিন পরে কিন্তু সে ভুলে যেতেই পারো বা ভুলে যেতেই তাকে হবে, কারণ মেমোরির তো একটা ব্যাপার থাকে না। ঘন ঘন পরীক্ষার আয়োজন না থাকায়, ঘন ঘন পরীক্ষা দিলেই যে তুমি সবসময় পারবে সেটা নয়। প্র্যাকটিস অবশ্যই একটা জায়গায় আমাদের পৌঁছে দেয়, কিন্তু অন্ধভাবে প্র্যাকটিস, অন্ধভাবে তোমাকে বারবার পরীক্ষা দেওয়া, টেস্ট দেওয়া, এটা কিন্তু তোমাকে সাফল্যের দোরগোড়াতে পৌঁছাতে সাহায্য করবে না। অন্ধভাবে বা যান্ত্রিকভাবে যে এটার উত্তর এটা হবে, এটা মুখস্থ, এটার উত্তর এটা হবে, এটা মুখস্থ, তাহলে তুমি যদি অন্য কাউকে এই জিনিসটা তুমি বোঝাতে যাও, তাহলে তুমি কি এইটাই বলবে যে এটা উত্তর এটা? কোনো যুক্তি নেই এর পেছনে, অবশ্যই যুক্তি রয়েছে। তাহলে সেগুলো তোমাকে দেখতে হবে, যে ঘন ঘন পরীক্ষার আয়োজন না থাকা এবং শিক্ষককে অনুসরণ না করা, অর্থাৎ শিক্ষককে অনুসরণ করেনি ওই জন্য শিক্ষক তাকে ফেল করিয়ে দিয়েছে, এটাও কিন্তু আমরা বলতে পারি না। তাহলে অপশন যেটা সঠিক হবে সেটা হবে আত্মস্থ করতে চেষ্টা না করা, অর্থাৎ নিজের মতো করে মডিফাই করে নিজের ভিতরে নিয়ে নেওয়া, অর্থাৎ বাস্তবের সাথে আমার নিজের অভিজ্ঞতা, পড়ার সাথে সম্পর্ক স্থাপন করে নিজের মতো করে আত্মস্থ করে যদি করি, তাহলে এটা কিন্তু আমার সারা জীবন মনে থাকতে পারে। 11 নম্বর দেখো, আধুনিক শিক্ষা ব্যবস্থা। আধুনিক শিক্ষা ব্যবস্থা কোন ধরনের শিক্ষা ব্যবস্থা? পাঠ্যক্রম ভিত্তিক, শিশু কেন্দ্রিক, বই ভিত্তিক, শিক্ষক কেন্দ্রিক, কোনটি? আধুনিক শিক্ষা ব্যবস্থা কোন ধরনের শিক্ষা ব্যবস্থা? এটা সহজ কোশ্চেন ছিল, যে আধুনিক শিক্ষা ব্যবস্থা কোন ধরনের শিক্ষা ব্যবস্থা? পাঠ্যক্রম ভিত্তিক, শিশু কেন্দ্রিক, বই ভিত্তিক, শিক্ষক কেন্দ্রিক। তোমরা সবাই জানো যে আধুনিক শিক্ষা ব্যবস্থার জনক হচ্ছে, আধুনিক শিক্ষা ব্যবস্থার জনক কাকে বলা হয়? এই আধুনিক শিক্ষা ব্যবস্থার জনক কাকে বলা হয় এটা খুঁজলেই কিন্তু উত্তর বেরিয়ে যাবে, অর্থাৎ শিশু কেন্দ্রিক। অর্থাৎ সমস্ত শিক্ষা ব্যবস্থার কেন্দ্রে থাকবে অবশ্যই শিশু, এবং বাদবাকিরা
কিন্তু শিশুকে শেখানোর জন্যই কিন্তু তাদের উৎপত্তি হয়েছে, এটা কিন্তু ধরে নেওয়া হয়। অর্থাৎ আধুনিক শিক্ষা ব্যবস্থা হচ্ছে অবশ্যই শিশু কেন্দ্রিক। ঘুরিয়ে প্রশ্ন আসে, শিশু কেন্দ্রিক শিক্ষার জনক কে? শিশু কেন্দ্রিক শিক্ষার জনক হচ্ছে রুশো। শিশু কেন্দ্রিক শিক্ষার জনক হচ্ছে রুশো, অর্থাৎ জ্যাক রুশো। তার লেখা বইয়ের নাম ছিল এমিল। সে পরের আলোচনা, যদি পরীক্ষায় আসে তো সেগুলো আমরা পরে আলোচনা করব। পেইড ব্যাচে আমাদের বিস্তারিত ভাবে ক্লাস হয় এবং তার সাথে সাথে মক টেস্ট গুলো হয়, যাতে শিক্ষার্থীরা থিওরি পড়ার সাথে সাথে তাদের একটা পারফেক্ট জায়গা থেকে তারা প্র্যাকটিস করতে পারে এবং সে কতটা আত্মস্থ করতে পেরেছে সেটাও কিন্তু আমরা পরীক্ষার মাধ্যমে দেখি, মক টেস্ট নেই, এবং কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় ডাউট ক্লিয়ারিং ক্লাসও কিন্তু আমাদের থাকে। তাহলে এটা শিশু কেন্দ্রিক হলো। 12 নম্বর দেখো, ধারণা বলতে কি বোঝায়? কনসেপ্ট। কনসেপ্ট বলতে কি বোঝায়? আমার ধারণা নেই, অনেকে বলে থাকে আমার ধারণা নেই এই বিষয়ে, আমার কনসেপ্ট নেই এই বিষয়ে, তার মানে কি বোঝাচ্ছে? ধারণা বলতে কি বোঝায়? নির্দিষ্ট জ্ঞান, বিচার, ছবি, কল্পনা। কোনটি হবে সঠিক উত্তর? ধারণা বলতে কি বোঝায়? নির্দিষ্ট জ্ঞান, বিচার, ছবি নাকি কল্পনা? ভালো করে লক্ষ্য করবে যে কনসেপ্ট যদি আমাদের কোনো বিষয়ে যদি না থাকে তাহলে আমরা কিন্তু যেমন সঠিক উত্তর করতে পারি না, যেমন সঠিক ধারে পাশে আমাদের পৌঁছানো না যায় না। যেমন মনে করো কোনো একটা ম্যাথের কোশ্চেন তুমি দেখেছো, মনে হচ্ছে সহজ, কিন্তু তোমার কনসেপ্ট নেই এটা কিভাবে করতে হয়, তাহলে তুমি ওটার উত্তরটা কিভাবে আসবে, সঠিক উত্তরটা তুমি সেটা কিন্তু ধারে পাশে পৌঁছাতে পারছো না, কারণ ওই বিষয় নির্দিষ্ট জ্ঞান, নির্দিষ্ট স্পেসিফিক যে নলেজ সেটা কিন্তু তোমার নেই। তাহলে ধারণা বলতে বোঝায় নির্দিষ্ট জ্ঞান, বিচার, ছবি নাকি কল্পনা? ধারণা বলতে কল্পনা কি বোঝায়? কল্পনা কি বোঝাবে, বা কল্পনাটা কি আমরা নেব না? ইমেজিনেশন, কল্পনা ধারণার ক্ষেত্রে হয় না যে আমার ধারণা অমুক হতে পারে। এটা যদি আমরা বিস্তারিত ভাবে আলোচনা ব্যাখ্যা না করে বোঝাই যে এটা কেন হতে পারে, এটা সম্পর্কে যুক্তি তো অবশ্যই থাকবে, সেখানে কল্পনার কোনো স্থান নেই, কল্পনা হবে না। ছবি অর্থাৎ পিকচার, ধারণা বলতে একটা ছবি আমাদের মনে ভেসে ওঠে, অবশ্যই ছবি ভেসে ওঠে, কিন্তু সেটার সম্পর্কে তোমার নির্দিষ্ট অবশ্যই জ্ঞান অবশ্যই থাকতে হবে, সে সম্পর্কে তোমার তথ্য থাকবে, তাহলে তো তোমার ছবি সম্পর্কে ধারণা করে উঠবে। যেমন একটা মনে করো যে একটা ছাতা সম্পর্কে আমি বোঝাচ্ছি ছেলে মেয়েদেরকে যারা কোনোদিন ছাতা দেখেনি, বর্ষাকালে যে ছাতা ব্যবহার করা হয় সেই ছাতা কোনোদিন দেখেনি, তাহলে আমি ছাতা সম্পর্কে তার যদি সে যদি না দেখে, তাহলে একটা ছাতার ছবি নিয়ে এসে যদি আমি বলি এটা ছাতা, তারা কিন্তু বুঝতে পারবে না এই ছাতাটা কি কাজে লাগে, কেমন হয়, কেমন ভাবে ওপেন হয়, কেমন ভাবে ক্লোজ হয়, এটা কখন ব্যবহার করতে হয়, এই সম্পর্কে নির্দিষ্ট জ্ঞান যদি থাকে তারপরেই কিন্তু আমার ছবি ব্যাপারটা চলে আসে। ছোটদের বইতে থাকে দেখবে যে এরকম থাকে অনেক সময় যে আমি বনের রাজা, আমি মাংসাশী, আমার গায়ের ডোরা কাটার দাগ, আমি কে, এই যে জিনিসটা থাকে, এটা মানে কি? এটা নির্দিষ্ট জ্ঞান দেওয়া হচ্ছে, ধারণা দেওয়া হচ্ছে তাদেরকে, ছোট ছোট ছেলে মেয়েদেরকে যে আমি কে। তখন শূন্যস্থান থাকে, সেখানে লিখতে হয় আমি বাঘ, মানে কি এই ধারণাটা কিন্তু জন্মালো, একটা একটা নির্দিষ্ট জ্ঞানও দেওয়া হলো, তার সাথে সাথে তার মনে একটা পিকচার তৈরি করে দেওয়া হলো, গায়ের ডোরা কাটা দাগ, মাংসাশী, বনে থাকি, এইগুলো। তাহলে এইটাই হচ্ছে নির্দিষ্ট জ্ঞান। ধারণা বলতে বোঝায় নির্দিষ্ট জ্ঞান। এরপরে জীবন বিকাশের কোন স্তরে শিশু প্রথম কথা বলতে শেখে? জীবন বিকাশের কোন স্তরে শিশু প্রথম কথা বলতে শেখে? শৈশব, প্রান্তিক বাল্যকালে, যৌবনকালে, প্রথম বাল্যকালে? জীবন বিকাশের কোন স্তরে শিশু প্রথম কথা বলতে শেখে? বাড়িতে দেখবে ছোট ছোট ছেলে মেয়ে যারা রয়েছে তাদেরকে প্রথমে একটা শব্দ করে, তারপরে আরেকটু স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিশ্রণে একটা অস্পষ্ট শব্দ করে, আস্তে আস্তে কথা বলতে শেখে, তাই না? ঠিক এই যে টাইমটা শুরু হচ্ছে, এই যে প্রথম কথা বলতে শিখছে, এই যে প্রথম দুটো অক্ষর নিয়ে কথা বলতে শিখছে, বা একটা শব্দ নিয়ে সে উচ্চারণ করছে, কিছু বোঝাতে চাইছে, এই যে কথা বলতে শিখছে, এটা কোন কালে? জীবন বিকাশের কোন স্তরে? প্রান্তিক বাল্যকালে, যৌবনকালে নাকি প্রথম বাল্যকালে? দেখো যৌবনকালে কখনোই হবে না, কারণ এটা
এটা হবে না, এটা আমি বাদ দিয়ে দিলাম, কারণ কথা বলতে শেখে যদি প্রবলেম না থাকে বা দেখা গেল যে তার স্পেসিফিক কিছু প্রবলেম রয়েছে, সেক্ষেত্রে সেটা বাদ দিয়ে এটা নর্মাল কোশ্চেন, যেটা জীবন বিকাশের কোন স্তরে শিশু কথা বলতে শেখে। অবশ্যই অবশ্যই কি হবে উত্তর, শৈশবকালে কিন্তু কথা বলতে শেখে, শৈশবকালে কথা বলতে শেখে। এটা সম্পর্কে বিস্তারিত একটু আলোচনা রয়েছে, একটু দেখে নাও যে আমাদের ভাষাগত বিকাশ কেমন ভাবে হয়, শিশুদেরকে ভাষাগত বিকাশ কেমন ভাবে হয়। পেইড ব্যাচে আমাদের কিন্তু এভাবে থিওরি পরপর পরপর পড়ানো হয়ে থাকে, তারপর আমাদের এমসিকিউ থাকে কিছু, তারপরে সপ্তাহ শেষে মক টেস্ট থাকে, এবং ক্লাসের মধ্যেও কিছু কোশ্চেন আমরা দিয়ে থাকি, যাতে তার ওই নির্দিষ্ট বিষয় কতটা সে আয়ত্ত করতে পেরেছে তা দেখা বা জানা আমাদের কিন্তু একটা কর্তব্যের মধ্যে পড়ছে। এবং আমরা কিন্তু পরীক্ষার আগে আগে সিলেবাস ধরে আমরা কিন্তু অবশ্যই কমপ্লিট করানো হয়, এবং তার সাথে সাথে আমাদের কিন্তু মেগা মক টেস্ট নেওয়া হয়। দেখো, শিশু 2 মাসের কাছাকাছি সময় এক ধরনের স্বরবর্ণের মতো উচ্চারণ করে, যাকে আমরা কুইং বলে থাকি। একটা কুইং একটা শব্দ, যেটার মাধ্যমে আমরা এটা বলতে পারি যে স্বরবর্ণের মতো একটা উচ্চারণ করে থাকে, একদম ছোট্টবেলায় একটা অস্পষ্ট এক উচ্চারণ করে থাকে। 4 মাস বয়সের কাছাকাছি সময় শিশু স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের মিশ্রণে এক ধরনের শব্দ উচ্চারণ করে, তাকে আমরা ব্যাবলিং বলে থাকি। দুটো শব্দ উচ্চারণ তারা করে থাকে, বা দুটো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের মিশ্রণে একটা আলাদাভাবে একটা শব্দ উচ্চারণ করে থাকে, তাকে আমরা ব্যাবলিং বলি। ব্যাবলিং 4 মাস, কুইং 2 মাস, এটা কিন্তু মনে রাখবে। এবং 10 থেকে 12 মাস বয়সে, 10 থেকে 12 মাস বয়সে শিশু একটি শব্দ এবং ইশারা দিয়ে মনের ভাব প্রকাশ করে, একটা শব্দ এবং ইশারা দিয়ে মনের ভাব প্রকাশ করে, এটাকে আমরা হলোফ্রেজ বলে থাকি। কি বলেই? হলোফ্রেজ বলে থাকি। অনেক সময় শিশুকে জিজ্ঞাসা করা হলো দোকানে নিয়ে গিয়ে তুমি কোনটা নেবে, সে কিন্তু বলবে না সঠিকভাবে যে আমার ওইটাই দরকার, এরকম বলে না, শুধু হাত দিয়ে দেখায়, শুধু হাত দিয়ে দেখায় যে ওটা, এরকম বলে। তাহলে এটাকে আমরা হলোফ্রেজ বলে থাকি, যে 10 থেকে 12 মাস বয়সে শিশু একটা শব্দ এবং ইশারা দিয়ে মনের ভাব প্রকাশ করে, তাকে হলোফ্রেজ বলা থেকে। আর 18 থেকে 24 মাস বয়সে, 18 থেকে 24 মাস বয়সে শিশু শব্দ ভান্ডার বৃদ্ধি পায় এবং শিশু 2টি শব্দ উচ্চারণ করতে শেখে, একে টেলিগ্রাফিক স্পিচ বলে থাকে, যেমন বাবা, দাদা, নানা, এরকম উচ্চারণ করে থাকে 18 থেকে 24 মাস বয়সে এই ধরনের শিশুরা, একে আমরা টেলিগ্রাফিক স্পিচ বলে থাকি। 14 নম্বর কোশ্চেনটা দেখো, শিশুর প্রথম সমাজনে সাহায্য করে, কি সাহায্য করে? সোশ্যালাইজেশনে প্রথম সাহায্য করে কি? ভাষা, একাকিত্ব, পর্যবেক্ষণ নাকি স্বাধীনতা? শিশুর প্রথম সোশ্যালাইজেশনে সাহায্য করে কি? ভাষা নাকি একাকিত্ব নাকি পর্যবেক্ষণ নাকি স্বাধীনতা? কোনটি হবে? দেখো, একাকিত্বটা, যেটা আমার অপশনে লাগবে না, সিডিপির ক্ষেত্রে ম্যাচ করছে না, পেডাগোগির ক্ষেত্রে যেগুলো অবাঞ্ছিত সেই শব্দগুলো তুমি অবশ্যই বাদ দেবে, এটা আমি বাদ দিলাম, এটা বাদ দিলাম। পর্যবেক্ষণ, স্বাধীনতা, এই দুটো নিয়ে বাকি ভাষা, যে সমাজনে সাহায্য করে পর্যবেক্ষণ নাকি স্বাধীনতা। শিশুর প্রথম সোশ্যালাইজেশন যেটা হয়, শিশুর সোশ্যালাইজেশন প্রথম যেটা হয় সেটা হচ্ছে ভাষা, অর্থাৎ ভাষা দিয়েই সে কিন্তু পরিচিতি হওয়ার চেষ্টা করে, সে কিন্তু কারোর সাথে কথা বলতে চেষ্টা করে, প্রথমে কিন্তু ভাষার মাধ্যমেই। আমরা নতুন কোনো ব্যক্তির সাথে, নতুন কোনো গ্রুপের সাথে, নতুন কোনো বন্ধু দলের সাথে যখন আমরা কথা বলি, তখন কিন্তু আমরা প্রথম যে শব্দটা ব্যবহার করি সেটা হচ্ছে আমরা ভাষা ব্যবহার করি। প্রথম যে আচরণ যেটা করি সেটা হচ্ছে ভাষা, ভাষাটাই আমরা ব্যবহার করি। ভাষার মাধ্যমে আস্তে আস্তে আমরা তাদের সাথে মিশতে থাকি, অর্থাৎ সমাজয়ন হতে থাকি। অর্থাৎ সমাজয়নের জন্য প্রথম যেটা হবে সেটা হচ্ছে ভাষাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। শিশু প্রথম সমাজয়নে সাহায্য করে অবশ্যই অবশ্যই ভাষা। ধারণা গঠন কিসের ওপর নির্ভরশীল? ধারণা গঠন কিসের ওপর নির্ভরশীল? একটু আগে যে কনসেপ্টের যে কনসেপ্ট দিয়েছিলাম, কনসেপ্টের কনসেপ্ট, বুঝতে পারছো? কনসেপ্টের কনসেপ্ট অর্থাৎ ধারণার যে কনসেপ্ট যেটা ছিল, যে কোশ্চেনটা, সেখানেই কিছু বলছিলাম যে স্পেসিফিক বা নলেজ বা এগুলো থাকবে। তো এখানে দেখো, ধারণা গঠন, একটা কনসেপ্ট বিল্ড করতে গেলে আমাদের কিসের ওপর নির্ভর করতে হয়, কিসের ওপরে সবচেয়ে বেশি স্পেসিফিক ভাবে নির্ভর করতে হয়?
শিখনের ওপর, সঞ্চালনের ওপর, দৃষ্টির ওপর, কল্পনার ওপর। ধারণা গঠন কিসের ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল? উত্তর করবে ওখানে আমি বলেছিলাম, লক্ষ্য করবে ওখানে আমি কিন্তু বলেছিলাম যে কল্পনা কিন্তু ধারণা গঠনের ক্ষেত্রে হতে পারে না। তাহলে কল্পনাটা এই জায়গাটায় বাদ দিয়ে দাও, কল্পনাটা বাদ দিয়ে দাও, কল্পনাটা বাদ দিয়ে দিলাম। বাদবাকি তিনটি ক্ষেত্রের উপর নির্ভর করে তুমি উত্তর করার চেষ্টা করবে। ধারণা গঠন কিসের উপর নির্ভরশীল? দেখো ভালো করে লক্ষ্য করবে যে কনসেপ্ট বিল্ড করতে গেলে প্রতিনিয়ত মানুষ কিছু না কিছু শিখছে। অর্থাৎ আমরা যে জীব প্রতিনিয়ত, আমরা যে মনুষ্য জীব প্রতিনিয়ত কিছু না কিছু নতুন নতুন শিখছে। এই শেখার ফলে আমাদের কিন্তু ধারণা গঠন হচ্ছে। আমরা প্রতিনিয়ত নতুন নতুন পরিস্থিতির সম্মুখীন হই, নতুন ভাবে সেগুলোকে সমাধান করার চেষ্টা করি। সমাধান না হলে আমরা পূর্বের যে সমাধানটা পেয়েছিলাম সেইভাবে চেষ্টা করি, নয়তো কারোর হেল্প দরকার হয়, নয়তো আমরা বিভিন্ন ভাবে সেগুলো চেষ্টা করে থাকি ধারণা নিয়ে সেটাকে সমাধান করার। তাহলে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখছি। এই যে শেখার যে বিষয়টা, এইটা যে শিখনের উপর নির্ভরশীল, এটা কিন্তু আমরা বলতে পারি ধারণা গঠন অবশ্যই কিন্তু শিখনের উপর নির্ভরশীল। আমরা যদি কোনো একটা বিষয় না শিখি সে সম্পর্কে আমাদের ধারণাটা হয় কি করে? এটা কিন্তু সবসময় সঞ্চালনের উপর, অর্থাৎ আমরা যে চলাফেরা করি তার উপর নির্ভরশীল। দৃষ্টির ওপর, অর্থাৎ সে কে কিভাবে দৃষ্টি নিয়ে দেখছে তার উপর নির্ভর করে তা নয়। ধারণা গঠন কনসেপ্ট বিল্ড অবশ্যই আমরা যদি কোনো স্পেসিফিক বিষয় শিখি সেই শিখনের ওপর কিন্তু ধারণা গঠনটা অবশ্যই নির্ভর করে। কনসেপ্ট বিল্ড হয় যদি আমরা কোনো বিষয় শিখি। যেমন মনে করো একটা ল্যাপটপ প্রথমে তুমি কিনলে, ল্যাপটপ কেনার পরে তোমার কোনো একটা নির্দিষ্ট বিষয়, কোনো একটা সমস্যা হয়েছে, দেখা গেল সফটওয়্যারের কিছু প্রবলেম হয়েছে, বারবার অন হচ্ছে অফ হচ্ছে, কিন্তু ঠিকঠাক ভাবে কাজ চলছে না, স্লো কাজ চলছে। তোমার ওই বিষয়ে কোনো ধারণাই যদি না থাকে যে এটা কিসের প্রবলেম হতে পারে, কিসের প্রবলেম, স্পেসিফিক কোনো কিছু প্রবলেম কি, সেটা আমি বলে দিলাম। ল্যাপটপটা আমরা দোকানে গিয়ে কি বলি যে ল্যাপটপটা আমার একটু খারাপ হয়েছে, একটু দেখো তো। আমরা পুরো ব্যাপারটাই বলি যে ল্যাপটপটা খারাপ হয়েছে, কিন্তু আমরা নির্দিষ্ট করে দোকানদার বুঝতে পারে যে এটা কিসের স্পেসিফিক কোনো পার্টসের গন্ডগোল কিনা বা কোনো অপারেটিং সিস্টেমের গন্ডগোল কিনা, এগুলো আমরা দোকানদার বা যে স্পেসিফিক যার ধারণা রয়েছে সে বুঝতে পারে। তাহলে এগুলো কিন্তু শিখনের উপর নির্ভরশীল, এগুলো কিন্তু শিখনের উপর অবশ্যই নির্ভরশীল। তাহলে এটা উত্তর হলো 16 নম্বর। দেখো শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতামূলক শিখনের ফলে শিক্ষার্থীরা স্বনির্ভর হয়, শিক্ষার্থীরা সকলেই সমান শেখে, শিক্ষার্থীদের প্রেরণা কমে যায়, তাদের কাছে শিক্ষকের প্রয়োজন থাকে না। শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতামূলক শিখনের ফলে কোনটি দেখা যায়? সহযোগিতামূলক শিখন মানে হচ্ছে কোঅপারেটিভ লার্নিং বা কোঅপারেটিভ লার্নিং এর ক্ষেত্রে আমরা বলে থাকি যে একটা শিশু আরেকটা শিশুর সহযোগিতা বা হেল্পের মাধ্যমে বা বন্ধু গ্রুপের দলের মাধ্যমে শিখবে। এক্ষেত্রে কোনটি সঠিক উত্তর হবে বলবে? শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতামূলক শিখনের ফলে কোনটি সঠিক অ্যাপ্রোপ্রিয়েট হবে? দেখো তাদের কাছে যদি লাস্টের দিক থেকে দেখি, দেখো তাদের কাছে শিক্ষকের প্রয়োজন থাকে না। সহযোগিতামূলক শিখনে শিক্ষকের কি প্রয়োজন থাকে না? অবশ্যই থাকে। শিক্ষক কেমন দেখবেন যে সহযোগিতাটা কেমন স্তরে রয়েছে, তারা কেমন ভাবে পড়াশোনা করছে, এটার সম্পর্কে বিস্তারিত শিশুদের সম্পর্কে তথ্য জানা হলো। শিক্ষকের প্রয়োজন অবশ্যই থাকবে, তাদেরকে গাইড করবে। দল তৈরির ব্যাপারে, দলের মিথস্ক্রিয়ার ব্যাপারে কোনো সমস্যা দেখা দিলে প্রয়োজন থাকে না, এটা ভুল কথা, এটা অপশন নয়। শিক্ষার্থীদের প্রেরণা কমে যায়, সহযোগিতামূলক শিখনে শিক্ষার্থীদের কি প্রেরণা বা মোটিভেশন কমে যায়? কখনোই কমে না, মোটিভেশন বরং আরো বাড়ে। শিক্ষার্থীরা সকলেই সমান শেখে, একটা দলে 5 জন শিক্ষার্থী যে সমান শিখবে এটা কিন্তু তুমি জোর গলায় নির্দিষ্ট করে বলতে পারবে না যে সমান শিখবে। কেউ কম শেখে, কেউ বেশি শেখে, কেউ ধারণা একটু কনসেপ্ট কম রয়েছে, পরবর্তীকালে তার সঠিকভাবে চলে আসে এক জায়গায়, কিন্তু সকলেই যে সমান শেখে আমরা এটা বলতে পারি না। ক্লাসের সবাই কি সমান শিখতে পারে? এটা তুমি যেমন বলতে পারো না, এই ক্ষেত্রেও তাই। সহযোগিতামূলক শিখনে সবাই যে সমান শেখে তা নয়। তাহলে শিক্ষার্থীরা স্বনির্ভর হয়, এটা বলতে পারো শিক্ষার্থীরা স্বনির্ভর হয়, অর্থাৎ নিজের কাজ নিজে করতে চেষ্টা করে। সহযোগিতামূলক শিখনে যেটা হয়
যেমন কেউ যদি কোনো স্পেসিফিক কোনো একটা নির্দিষ্ট ছবির কথা বলে, সেই ছবিটা কেমন হবে সে নিজে করলো, সে ছবিটা আর একটা অন্য জায়গা থেকে সংগ্রহ করলো, সে ছবি সম্পর্কে তথ্য সংগ্রহ করলো। এইভাবে স্বনির্ভর হওয়া, নিজে নিজে কোনো কাজ করতে চেষ্টা করা, যেটা সহযোগিতা বলা যায়, যে বন্ধু দলের মধ্যে সহযোগিতা মনোভাব তৈরি করা, অর্থাৎ সবাই মিলে একটা জায়গায় নিয়ে আসা। অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু স্বনির্ভর হয়, তার নির্ভরশীলতা দেখা যায় না কারোর উপরে, অর্থাৎ নিজে নিজেই সে অনেক কাজ করতে সমর্থ হয়। শিক্ষার্থীরা স্বনির্ভর হয়, এটা বলা যায় সহযোগিতামূলক শিক্ষণের ফলে। কোনটি সঠিক দেখো, 17 নম্বর, উচ্চ মেধা সম্পন্ন শিক্ষার্থীরা, কোনটি হবে উত্তর? উচ্চ মেধা সম্পন্ন শিক্ষার্থীরা উচ্চ মেধা সম্পন্ন শিক্ষার্থীরা সবসময় শান্তশিষ্ট হয়, সর্বদাই অসাধারণ আচরণ করে, দ্রুত সমস্যার সমাধান করে, দ্রুত যে কোনো কাজ সম্পন্ন করে। কোনটা সঠিক? উচ্চ মেধা সম্পন্ন শিক্ষার্থী যারা আইকিউর দিক থেকে অনেক উচ্চ, অর্থাৎ অনেক আইকিউ যাদের রয়েছে, তারা উচ্চ মেধা সম্পন্ন যদি শিক্ষার্থী হয়ে থাকে, তাদের মধ্যে কোন স্টেটমেন্টটি সঠিক হবে? সবসময় শান্তশিষ্ট হয়। উচ্চ মেধা সম্পন্ন শিক্ষার্থীদের অধিকাংশ দেখা গেছে তারা শান্তশিষ্ট হয় না, তাহলে এই অপশনটা সঠিক নয়। সবসময় শান্তশিষ্ট হয়, এটা কিন্তু সঠিক নয়। আবার যে হয় না, এটাও কিন্তু সঠিক নয়। কিছু ক্ষেত্রে হয়, কিছু ক্ষেত্রে হয় না, তাই এই অপশনটা বাদ যাবে। সবসময় শান্তশিষ্ট হয়, এটা কিন্তু অপশন নয়। সর্বদাই অসাধারণ আচরণ করে, মানে সর্বদাই এমন পারফেক্ট আচরণ করে যা অন্য কেউ করে না, এটাও কিন্তু সঠিক নয়, কারণ কেউ পারফেক্ট নয় পৃথিবীতে। অর্থাৎ সে উচ্চ মেধা সম্পন্ন হোক বা একদম হাই লেভেলের আইকিউ থাকুক, সবাই যে পারফেক্ট কেউ কিন্তু বলতে পারে না যে সে পারফেক্ট। তাহলে সর্বদাই অসাধারণ আচরণ করে, এটাও কিন্তু নেওয়া যাবে না। কোনটি ঠিক? উচ্চ মেধা সম্পন্ন শিক্ষার্থীরা দ্রুত সমস্যার সমাধান করে, এটা আমরা বলতে পারি। কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে দ্রুতভাবে চিন্তা করে সমাধান করার জন্য, এটা কিন্তু আমরা বলতে পারি, দ্রুত যে কোনো কাজ সম্পন্ন করে, এটাও বলতে পারি না। কারণ কেন বলতে পারি না? কারণ উচ্চ মেধা সম্পন্ন শিক্ষার্থীরা বিভিন্নভাবে চেষ্টা করে থাকে যে সেই সমস্যার সমাধানটা করার জন্য। সবসময় যে সেই কাজটাই দ্রুতভাবে করতেই হবে তার কোনো বাধ্যবাধকতা থাকে না, সে বিভিন্নভাবে চেষ্টা করে থাকে বা অন্য কোনো উপায়ে এই কাজটা করা যায় কিনা, কিন্তু দ্রুত সমস্যার সমাধান সে কিন্তু করতে পারবে। যে কোনো কাজের নয়, কিন্তু সমস্যার সমাধানে কিন্তু সে দ্রুতভাবে করার ক্ষমতা রাখে, অর্থাৎ দ্রুত সমস্যার সমাধান কিন্তু এটা সঠিক উত্তর। দ্রুত সমস্যার সমাধান কিন্তু সে করে থাকে। 18 নম্বর দেখো, কিভাবে শিক্ষার্থীদের উদ্বেগ দূর করা যায়? কোনো বিষয়ে আশঙ্কা, ভয়, এটা কিভাবে একজন শিক্ষার্থীদের মধ্যে দূর করা যাবে? যে কিভাবে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দূর করা যাবে? তাদের কখনো শাসন না করে, ক্লাসে তাদের পূর্ণ স্বাধীনতা দিয়ে, কারো প্রতি পক্ষপাতিত্ব না করে, উদ্বিগ্ন না হওয়ার উপদেশ দিয়ে। কোনটি হবে? কিভাবে শিক্ষার্থীদের উদ্বেগ দূর করা যাবে? দেখো, কোনো বিষয়, একজন নতুন শিক্ষার্থী যদি কোনো বিদ্যালয়ে আসে, তাহলে প্রথমে এসেই কিন্তু সে খেলাধুলা, বন্ধুদের সাথে মেলামেশা করা, ক্লাসের মধ্যে দুষ্টমি করা, ক্লাসের মধ্যে বারবার বাইরে যাওয়া, এই কাজগুলো কিন্তু করে না। সে কিন্তু আগে প্রথমে সবগুলোকে পর্যবেক্ষণ করে, একদম A to Z পর্যবেক্ষণ করে, যে শিক্ষক কেমন, ছাত্রছাত্রীরা আমার পাশে কারা বসছে, আমার ক্লাসের টিচার কেমন, বা তাদের আশপাশের তার সহপাঠীরা কেমন, স্কুলের বিল্ডিং কেমন, স্কুলের খেলার মাঠ কেমন, কখন টিফিন হচ্ছে, পুরো ব্যাপারটাই A to Z তথ্য কিন্তু সে আস্তে আস্তে ক্যাপচার করে। তার মধ্যে কোনো বিষয় যদি তার ভয় লাগে যে এই জিনিসটা তো আমি পারবো না, তখন থেকে কিন্তু তার উদ্বেগটা শুরু হয়। সেই উদ্বেগটা দূর করার জন্য শিক্ষক কি করবেন? যেমন প্রতিদিন শিক্ষক এসে শিক্ষার্থীদের পড়া ধরেন এবং না পারলে কান ধরে দাঁড় করিয়ে দেন। এখন একজন নতুন শিক্ষার্থী, সে কিন্তু ব্যাপারটা দেখলো, সে কিন্তু পড়া পারে, কিন্তু তারপরেও তার মনে হচ্ছে যে আমি যদি কোনোদিন না পারি, আমাকে কিন্তু এরকম ভাবে অপমানিত হতেও পারে। তাহলে সে কিন্তু তখন থেকে কিন্তু উদ্বেগ তার শুরু হবে। আবার দেখা গেল সঠিক সময় বিদ্যালয়ে না আসা,
এটাও একটা বড় ধরনের শাস্তি যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু উদ্বেগ হতে পারে। তাহলে সেক্ষেত্রে কি করা যায় উদ্বেগ দূর করার জন্য? কোনো একটা স্পেসিফিক বিষয়ে আমি যদি উদ্বেগ দূর করতে চেষ্টা করি তাহলে উত্তর অবশ্যই কোনটি হবে? দেখো উত্তর অবশ্যই হবে অপশন বি, ক্লাসে তাদের পূর্ণ স্বাধীনতা দিতে হবে। ক্লাসে তাদের পূর্ণ স্বাধীনতা দিতে হবে, যে আবার এমন স্বাধীনতা নয় যে শিক্ষার্থীরা বিশৃঙ্খল আচরণ করে ফেলে। স্বাধীনতা দিতে হবে কিন্তু তার লাগাম থাকবে শিক্ষকের হাতে, এবং তার ফলে কিন্তু একটা নির্দিষ্ট পরিস্থিতিতে কিন্তু শিক্ষার্থীদের উদ্বেগ দূর করা সম্ভব হবে। কি বললাম বোঝা গেল? ক্লাসে তাদের পূর্ণ স্বাধীনতা দিতে হবে কিন্তু তার লাগাম থাকবে শিক্ষকের হাতে। পূর্ণ স্বাধীনতার মানে এইরকম নয় যে বিশৃঙ্খল আচরণ করে শিক্ষক, শিক্ষার্থী, অন্য সহপাঠী এবং বিদ্যালয়ের কোনো অসুবিধার সৃষ্টি হয়, পিতামাতার কোনো সমস্যা তৈরি হয়, এরকম পূর্ণ স্বাধীনতা নয়। স্বাধীনতা অবশ্যই গঠনমূলক এবং তাদের ক্লাসে দিলে তা উদ্বেগ কিন্তু দূর হবে, উদ্বেগ দূর হবে। 19 নম্বর দেখো, শিক্ষার্থীদের পরিবেশ সম্বন্ধে শিক্ষাদানের উপায় কি? শিক্ষার্থীদের পরিবেশ সম্বন্ধে শিক্ষাদানের উপায় কোনটি হবে? দেখো এই অপশনটা কিন্তু সবাই পারবে, এই পার্টিকুলারলি এই কোশ্চেনটার উত্তর কিন্তু সবাই পারবে এবং পারা উচিত। উত্তর করো সবাই, কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। কেউ ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে নতুন যারা রয়েছে তাদের কাছে পৌঁছে যায়। এবং আপার প্রাইমারি টেট 2016 সালে যে ধরনের কোশ্চেন এসেছিল, কেমন ভাবে ডেপথের কোশ্চেন এসেছিল তোমরা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছো। স্পেসিফিক ভাবে যদি তুমি না বুঝতে পারো বা স্পেসিফিক ভাবে যদি তুমি সিডিপি না পড়ো তাহলে ক্ষেত্রে এই সমস্ত ছোট ছোট বিষয়গুলো কিন্তু এড়িয়ে যাবে এবং অপশন ভুল হবে, অথচ মনে হবে যেন সঠিক করেছিলাম। শিক্ষার্থীদের পরিবেশ সম্বন্ধে শিক্ষাদানের উপায় কি? পরিবেশের প্রত্যক্ষ পরিচিতি, পরিবেশের বিভিন্ন সমস্যা সম্পর্কে সচেতন করে তোলা, বিভিন্ন বিষয়ের অন্তর্গত পরিবেশ সংক্রান্ত বিষয়গুলি পড়ানো। দেখো শিক্ষার্থীদের পরিবেশ সম্বন্ধে শিক্ষাদানের সবচেয়ে ভালো উপায় ছেলে মেয়েদেরকে 5-6 এর ক্লাসের বাচ্চাদেরকে বা 7-8 এর বাচ্চাদের ক্ষেত্রে তাদের পরিবেশ যে বইগুলো থাকে, দেখবে বিজ্ঞানের যে বইগুলো থাকে গল্পের আকারে কত সুন্দর করে লেখা, বইতে যদি অত সুন্দর করে লেখা থাকে তাহলে শিক্ষক হিসাবে শিক্ষার্থীদের পরিবেশ পড়ানোর জন্য তোমাকে অবশ্যই পরিবেশের সঙ্গে প্রত্যক্ষ পরিচিতি তোমাকে করাতে হবে, করাতেই হবে। কারণ শিশু শিক্ষার্থীরা যারা রয়েছে তারা পরিবেশ থেকে যে জিনিসটা তারা বাস্তবে দেখছে সেটা দিয়েই যদি আমি উদাহরণ দিই সে কিন্তু সবচেয়ে দ্রুত ক্যাপচার করবে ব্যাপারটা। অর্থাৎ পরিবেশ সম্বন্ধে শিক্ষাদানের উপায় হচ্ছে পরিবেশের সাথে পরিচয় করানো। ভাইগটেস্কির মত অনুযায়ী কৃষ্টি শিক্ষার ফল, কৃষ্টি শিক্ষার ঐতিহ্য, কৃষ্টি শিক্ষার একমাত্র নির্ণায়ক, কৃষ্টি শিখনের সহায়ক উপাদান। কৃষ্টি মানে হলো সংস্কৃতি, কালচার। এই কালচার শিক্ষার ঐতিহ্য, ফল নাকি একমাত্র নির্ণায়ক নাকি শিখনের সহায়ক উপাদান? এটা ভাইগটেস্কি বলেছিলেন। কে বলেছিলেন? আমাদের যে ভাইগটেস্কির মত অনুযায়ী এটা যে এই যে কৃষ্টিটা কেমন ধরনের মানে নির্ণায়ক আর কি, কেমন ধরনের আমাদের ফল, ঐতিহ্য নাকি নির্ণায়ক নাকি একমাত্র উপাদান, এই যে ভাইগটেস্কি মনোবিদ বলেছিলেন এটা কোনটা হবে, কোনটা সঠিক উত্তর হবে? উত্তর করবে সবাই ভাইগটেস্কির মত অনুযায়ী। দেখো ভাইগটেস্কির মত অনুযায়ী কৃষ্টি শিখনের সহায়ক উপাদান, একমাত্র ফল বা শিক্ষার ফল নয়। ভাইগটেস্কি সম্পর্কে আমরা একটু পড়ে নিলে বুঝতে পারবো কৃষ্টি শিক্ষার ফল, কৃষ্টি শিক্ষার ঐতিহ্য, কৃষ্টি শিক্ষার একমাত্র নির্ণায়ক এগুলো কোনোটাই নয়, সহায়ক উপাদান অর্থাৎ সহায়তা করে মাত্র, কিন্তু একমাত্র নয়। ভাইগটেস্কির মতে বিকাশ, ভাইগটেস্কি যে মনোবিদ তিনি শিশুদের, আমি বলে নিই এই জায়গাটা একটু ভাইগটেস্কি সম্পর্কে। ভাইগটেস্কি মনোবিদ তিনি শিশুদের যে বিকাশ যেভাবে হয় সেভাবে তিনি বোঝার চেষ্টা বুঝিয়েছেন আমাদেরকে তত্ত্বের মাধ্যমে, গবেষণালব্ধ তত্ত্বের মাধ্যমে। তিনি বিকাশটা কেমন ভাবে শিশুদেরকে, সামাজিক বিকাশটা কেমন ভাবে হচ্ছে, সে কিভাবে সমস্যার সমাধান করতে পারছে সে সম্পর্কে সে কিন্তু বিস্তারিত তত্ত্বের মাধ্যমে আমাদের বুঝিয়েছেন। আমরা যখন বিস্তারিত ক্লাস করব তখন ভাইগটেস্কি থিওরি সম্পর্কে একটা আলাদাই ক্লাস থাকবে, আলাদা পিডিএফ যাবে, সেটা ক্ষেত্রে একটু টাইম লাগবে, একটু থিওরিটা তোমাদের বুঝতে টাইম লাগবে। আমাদের
পেইড ব্যাচের যারা স্টুডেন্ট রয়েছে, তোমরা যারা ক্লাসগুলো আমাদের দেখছো বা পেইড ব্যাচের স্টুডেন্ট যারা টেটের ব্যাচের স্টুডেন্ট ছিলে, তারা ভাইগা টেস্ট কি সম্পর্কে মোটামুটি একটা জানে, কিন্তু আরো ডেপথ আমাদেরকে পড়তে হবে। ভাইগা টেস্ট কির মতে বিকাশ শুরু হয় পরিবেশে বিকাশ শিশু হয় শিশুর, তারপরে ব্যক্তির ভিতরে প্রবেশ করে, আস্তে আস্তে ব্যক্তি নিজের ভিতরে প্রবেশ করে, অর্থাৎ নিজের ব্যক্তির পরিবেশ যেটা ঘটছে সেটা আস্তে আস্তে ব্যক্তি নিজের ভিতরে নেয় এবং সমাজের সাথে ভাব বিনিময় করে। এই ভাব বিনিময়ের মাধ্যমে একটা অন্তস্থীকরণ বলে, যে অন্তস্থীকরণ হয়, অর্থাৎ নিজের ভিতরে নিয়ে নেওয়া, সমাজে যে বিষয়টা, যে কৃষ্টিটা, যে সংস্কৃতিটা চলছে সেটা নিজের ভিতরে নিয়ে নেওয়া। প্রথমে শিশুরা বিভিন্ন পরিবেশ বা পরিস্থিতিতে অন্যদের আচরণ পর্যবেক্ষণ করে। এই জায়গাটায় ওইটারই বিস্তারিত আলোচনা এখানে রয়েছে, তোমরা একটু ভালো করে পজ করে পড়ে নেবে, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। যে আচরণ পর্যবেক্ষণ করে এবং সেগুলিকে অনুকরণ চেষ্টা করে। আমরা যেভাবে কথা বলতে শিখি, আগে প্রথমে আমাদেরকে কথা শেখানো হয় কি, আমাদের প্রথমে কিন্তু আমাদের সামনে বলা হয় যে তুমি এদিকে আসো, তোমার নাম এটা, তুমি কি এটা খাবে, এরকম বিভিন্ন ভাবে আমাদেরকে বলা হয়। তারপরে কিন্তু আমরা কথা বলতে শিখি আস্তে আস্তে। যদি আমরা কথা শুনতেই না পেতাম, আমরা কথা বলতে শিখতাম কি করে? দ্বিতীয়ত, শিশুরা সমাজের কৃষ্টি অনুযায়ী বড়দের সঙ্গে যেভাবে ভাব বিনিময় করে, প্রজ্ঞার বিকাশ ঘটে, এক্ষেত্রে তাদের একটা গুরুত্বপূর্ণ ভাষা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে দেখো, শিশুর গণিত শিখন নির্ভর করে কিসের উপরে? পরিণমনের উপর, বৌদ্ধিক ক্ষমতার উপর, আগ্রহের উপর, স্থানিক যৌক্তিক বিকাশের উপর। শিশুর গণিত শিখন কিসের উপর নির্ভর করে? দেখো, এমন একটা অপশন রয়েছে যে অপশনটা তোমার যদি কনসেপ্ট থাকে সেই অপশন সম্পর্কে, আর অন্য কোনো অপশন তোমার মনে হবে না যে এটা সঠিক উত্তর হতেই পারে। একটা অপশন এখানে রয়েছে, যে অপশনটা সম্পর্কে তোমার যদি কনসেপ্ট থাকে, সেই অপশনটার দিকে দেখলেই তোমার অন্য কোনো অপশনের দিকে চোখ যাবে না। কি সেই অপশন বলতে পারবে? ABCD-র মধ্যে এমন একটা অপশন রয়েছে এই স্পেসিফিক উত্তর করার ক্ষেত্রে, যেটাই সঠিক উত্তর হবে এবং সেটাই একটা বড় যুক্তি। এই গণিত শিখন নির্ভর করে কিসের উপরে এটার ক্ষেত্রে? সেই অপশনটা দেখো, দেখিয়ে দাও। দেখো, একটা হচ্ছে আগ্রহের উপর গণিত শিখন নির্ভর করে। কেন নির্ভর করে আগ্রহের উপর? আমার যদি কোনো বিষয়ে আগ্রহই না থাকে, তাহলে আমরা কিন্তু পরিণমন আসলেও, বৌদ্ধিক ক্ষমতা থাকলেও, তার উপরে কিন্তু আমি কোনো কাজই করতে পারবো না, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। এই আগ্রহ তৈরি করতে গেলে শিক্ষককে অবশ্যই মজাদার ভাবে শিক্ষা উপকরণের সাহায্যে শিক্ষার্থীদের মতো করে বোঝাতে হবে কোনো ব্যাপারটা, কোনো কনসেপ্টটা, বা প্রথম অবস্থায় তাদের কনসেপ্ট যখন দিতে যায় তখন কিন্তু এগুলো বোঝাতে হবে। অর্থাৎ আগ্রহ যদি কোনো বিষয় আমি তৈরি করতে পারি, কোনো শিক্ষক বা কোনো শিক্ষার্থীকে যদি আমি আগ্রহ তৈরি করতে পারি, সে কিন্তু এগিয়ে যাবেই, এটাই গ্যারান্টি যে এগিয়ে যাবেই কোনো বিষয়ে। সে কিন্তু আস্তে আস্তে তার ভালো লাগা শুরু হবে, আর ভালো লাগা একবার শুরু হলে সেই বিষয় বা স্পেসিফিক নির্দিষ্ট কোনো বিষয়ের প্রতি তার প্রতি একটা আলাদা একটা চর্চা সে কিন্তু করতে পারবে। অর্থাৎ আগ্রহের উপর কিন্তু গণিত শিখন নির্ভর করে। অনেকে গণিতের কথা বললেই অনেকে ভয় পেয়ে যায়, কারণ সেটা সঠিকভাবে তার কাছে উপস্থাপন করা হয়নি। তার কাছে সঠিকভাবে উপস্থাপন করা হলেও তার আগ্রহটা ঠিকভাবে জন্মায়নি। আগ্রহ জন্মাতে গেলে বিভিন্নভাবে সহজ কাজ দিয়ে আস্তে আস্তে কঠিনের দিকে এগিয়ে যাওয়া, তাকে সুযোগ দেওয়া, তাকে স্বাধীনতা দেওয়া, সেসব জিনিসগুলো যদি না করা হয় থাকে, তাহলে গণিতের প্রতি আমাদের ভয় কিন্তু অবশ্যই জন্মাবে এবং আস্তে আস্তে আগ্রহ হারিয়ে ফেলবো। 22 নম্বর দেখো, কোনটি সৃজনশীলতার সাথে সম্পর্কিত নয়? সৃজনশীলতার সাথে ক্রিয়েটিভিটির সাথে সম্পর্কযুক্ত নয় কোনটি? ক্রিয়েটিভিটির সাথে সম্পর্কযুক্ত নয় কোনটি? দ্রুত চিন্তা করতে পারা, অসম্ভব বিষয়ের মধ্যে সম্পর্ক লক্ষ্য করা, একটানা পরিশ্রম করা, বিচিত্র উপায়ে সমস্যার সমাধান করা। সৃজনশীলতার সাথে সম্পর্কিত নয়। আমি যখনই বলেছিলাম যে আমাদের যখনই কোনো কোশ্চেন থাকবে, নয় যদি থাকে সেটাকে সার্কেল করে দেবে যাতে অপশন করার ক্ষেত্রে নয়টা মাথায় থাকে। কি বললাম বোঝা গেল? নয়টার ক্ষেত্রে যাতে মাথায় থাকে আমাদের, এটা কিন্তু দেখবে। সৃজনশীলতা মানে কি?
সৃজনশীলতা মানে হচ্ছে এর ইংরেজি টার্ম হচ্ছে ক্রিয়েটিভিটি। এই ক্রিয়েটিভিটিটা কি? ক্রিয়েটিভিটিটা হচ্ছে যে এমন একটা কাজ যেটা তুমি করবে অন্য 100 জনের থেকে অবশ্যই আলাদা হবে, মৌলিক হবে এবং সেটা গঠনমূলক হবে। যেমন একজন হাতের কাজ করে আনার এমন একটা পরীক্ষার শিশুদেরকে বলা হলো যে যা পারো হাতের কাজ করে আনবে। সবাই গতানুগতিক ভাবে, আমরা সাধারণত বিদ্যালয়ে দেখে থাকি গতানুগতিক ভাবে অনেকে কপি করে করে নিয়ে যাচ্ছে, অর্থাৎ কপি করে বলতে কোনো একটা নির্দিষ্ট কোনো একটা অবজেক্টকে সবাই সেটা কপি করেছে। কেউ ফুলদানি করেছে, 4-5 জন মিলেই ফুলদানি করলো, কেউ একটা সোলার ঘর বানালো, এগুলোই একটা এগুলো নর্মাল হাতের কাজ। কিন্তু অন্য একজন শিক্ষার্থী সে ভাবলো না, এই জিনিসগুলো না করে সে যদি একটা আলাদা ভাবে চিন্তা ভাবনা করে নিয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তার সৃজনশীলতা প্রকাশ পাবে। অর্থাৎ সে ভাবলো সবার মতো করে, কিন্তু সে মানে জিনিসটা করলো কিন্তু আলাদা ভাবে, অর্থাৎ ওই 100 জনের থেকে আলাদা হয়ে গেল। এটা সৃজনশীলতা বলা যায়, ক্রিয়েটিভিটি বলা যায়। সেই ক্রিয়েটিভিটি দেখিয়ে সে কিন্তু নাম্বার পেলো বা সে প্রশংসা পেলো, নিজের কাছে স্যাটিসফ্যাকশন হলো। তাহলে এটা হচ্ছে যে কোনটি সম্পর্কিত নয়। দেখো, দ্রুত চিন্তা করতে পারে, অবশ্যই সৃজনশীল শিক্ষার্থীরা পারে দ্রুত চিন্তা করতে। অসম্ভব বিষয়ের মধ্যে সম্পর্ক লক্ষ্য করা, অর্থাৎ যে বিষয়টা অসম্ভব মনে হচ্ছে নর্মাল শিক্ষার্থীদের কাছে, সেই বিষয়ে একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারা, সেখান থেকে কোনো ক্লু খুঁজে বের করা, এটাও কিন্তু একটা ক্রিয়েটিভিটির মধ্যে পড়ে। তারপরে দেখো, বিচিত্র উপায়ে সমস্যা সমাধান করা, অর্থাৎ একটা ভাবে সমস্যা সমাধান তারা করে থাকে না, তারা বিভিন্ন ভাবে চেষ্টা করে থাকে, দেখি এটা দিয়ে কি হয়, ওইটা দিয়ে কি হয়, এটা দিয়ে কি হয়, এরকম করে বিভিন্ন ভাবে চেষ্টা করে থাকে। তারপরে যেটা পারফেক্ট হয় সেটা সে কিন্তু কাজে লাগায়। তাহলে 9 কোনটি যেটা হবে সেটা দেখো, একটানা পরিশ্রম করা। একটানা পরিশ্রম করা এটা কিন্তু সৃজনশীলতার সাথে সম্পর্কিত নয়। 23 নম্বর দেখো, শিক্ষার্থী শিখনের জন্য কতটা প্রস্তুত তা কিভাবে বোঝা যায়। শিক্ষার্থী শিখনের জন্য কতটা প্রস্তুত কিভাবে বোঝা যাবে? শিক্ষার্থী শিখনের জন্য কতটা প্রস্তুত কিভাবে বোঝা যাবে বলো। প্রথমে দেখো, স্বতঃস্ফূর্ত আগ্রহ, শিক্ষকের প্রশ্নের সঠিক উত্তর দান, শিক্ষককে নোট দিতে অনুরোধ করা, গৃহকৃত্য নিয়মিত করা। গৃহকৃত্য মানে গৃহের কাজ নিয়মিত করা, বাড়ির কাজ যেগুলো দেওয়া হয়। উত্তর হবে দেখো, স্বতঃস্ফূর্ত আগ্রহ যদি থাকে শিখনের জন্য প্রস্তুত, তাহলে আমরা বলতে পারি যে স্যার আজকে ইতিহাস পড়াতে এসেছেন, সুতরাং সবাই মনোযোগ সহকারে বসলো। স্যারকে প্রশ্ন করলে যে স্যার এটা কি হচ্ছে, স্যার এটা কি আনো হলো, তাই না, স্যার ব্রিটিশরা কিভাবে আমাদের ভারত থেকে চলে গেল। এই যে স্বতঃস্ফূর্ত আগ্রহ কোশ্চেন, এগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা কিন্তু একটা বিষয়টার জন্য জানার জন্য প্রস্তুত, শিখনের জন্য কিন্তু প্রস্তুত। শিক্ষকের প্রশ্নের সঠিক উত্তর দান, শিক্ষক প্রশ্ন করলেন, সঠিক উত্তর দিলেই যে সে শিখনের জন্য প্রস্তুত এটা বোঝা যায় না। শিক্ষককে নোট দিতে অনুরোধ করা, শিক্ষককে নোট দিতে অনুরোধ করা এটাও বলা যাবে না। গৃহে কাজ নিয়মিত করে আনা এটাও বলা যাবে না। তোমরা যারা ডিএলএড বা বিএড করেছো, তোমরা যারা ডিএলএড বা বিএলএড বলছি, যারা বিএড অথবা ডিএড করেছো, তাদের ক্ষেত্রে আমরা এই যখন লেসন প্ল্যান বানাতে হতো, ভালো করে লক্ষ্য করবে, লেসন প্ল্যান বানানোর ক্ষেত্রে শিখনের জন্য তৈরি করার জন্য পূর্বজ্ঞান যাচাই করা হতো কি হতো না। সেই পূর্বজ্ঞানের ব্যাপারটা, যে স্বতঃস্ফূর্ত আগ্রহ তাদেরকে নিয়ে আসতে হবে। তোমরা তো সবই জানো, এগুলো যারা কোর্স করেছে তারা কিন্তু জানে এই ব্যাপারগুলো কিন্তু জানে, এগুলো পুরনো জিনিস। লেসন প্ল্যান যেগুলো বলা হয়, অনেকগুলো করতে হয়, তাই না। 24 নম্বর দেখো, পরীক্ষার খাতায় অধিকাংশ শিক্ষার্থী একটি প্রশ্নের ভুল উত্তর লিখেছে, সম্ভাব্য কারণ কি হতে পারে। সম্ভাব্য কারণ কি হতে পারে, ভুল উত্তর লিখলে সম্ভাব্য কারণ কি হতে পারে। যেখানে দেখো, সম্ভাব্য কারণ যেটা হবে সেটা অবশ্যই শিক্ষার্থীদের দোষ দেওয়া যাবে না। এখানে শিক্ষার্থীদের দোষ কখনোই হবে না। যা ভুল হয়েছে অবশ্যই শিক্ষকের হয়েছে। তাহলে এখানে শিক্ষকের ভুল বলতে কোনটা, সেটা হবে শিক্ষক, এই যে প্রশ্নের ভাষা ঠিক হয়নি, প্রশ্নের ভাষা ঠিক হয়নি, এটা কিন্তু সঠিক। যে অধিকাংশ শিক্ষার্থী যদি একটা ভুল উত্তর লেখে, তাহলে প্রশ্নের ভাষাগত কিছু গন্ডগোল রয়েছে, ক্লাসে মনোযোগ দেয়নি, এটা আমরা জোর গলায় বলতে পারবো না, তাদেরকে চাপিয়ে দেওয়া যাবে না। বাড়িতে বিষয়টা পড়েনি, এই অপবাদ তাদেরকে দেওয়া যাবে না। শিক্ষক বলেননি যে বিষয়টা গুরুত্বপূর্ণ, এই অপবাদটা নিজেও
নেওয়া যাবে না। অর্থাৎ প্রশ্নের ভাষা যে ঠিক হয়নি এটাই কিন্তু সঠিক উত্তর। অর্থাৎ ভাষা যদি আর একটু সহজ হতো তাহলে শিক্ষার্থীরা কিন্তু বুঝতে পারলে অধিকাংশ শিক্ষার্থী অন্তত ভুল করতো না। প্রথম প্রজন্মের শিক্ষার্থীরা কখনো কখনো ক্লাসে অমনোযোগী হতে পারে। প্রথম প্রজন্মের শিক্ষার্থী যারা রয়েছে, দেখা গেল যে প্রত্যন্ত গ্রামাঞ্চল বা আমাদের এমন অনেক সমাজে রয়েছে যেখানে, বা আমাদের এমন অনেক পরিবার রয়েছে যেখানে ছেলেমেয়েরা প্রথম প্রজন্মের শিক্ষার্থী, তারা কিন্তু ক্লাসে আসছে, তারা পড়াশোনা করছে, এটা একটা ভালো আশার আলো, ভালো একটা আমাদের দেশের পক্ষেও ভালো। কিন্তু তারা কখনো কখনো ক্লাসে অমনোযোগী দেখা যায়। এর কারণ কি হতে পারে? এর কারণটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হতে পারে? ক্লাসে তারা কেন মাঝে মাঝে অমনোযোগী থাকে? কেন হয়ে যায় তারা এরকম অমনোযোগী? কারণ কি অমনোযোগী হওয়ার কারণ? আমি যেটা বললাম যে শিক্ষককে তার দায়িত্ব নিতে হবে। শিক্ষককে অবশ্যই তার দায়িত্ব কর্তব্য, যেটা অমনোযোগী হয়ে যাচ্ছে বা অমনোযোগী কেন হচ্ছে এটার কারণ জানা, এবং কেন অমনোযোগী হচ্ছে তারও একটা কারণ জানতে হবে শিক্ষককে। অর্থাৎ অমনোযোগী হতে পারে তার একটাই কারণ হচ্ছে শিক্ষকের ভাষা বুঝতে সমস্যা বা ভাষা বুঝতে অসুবিধা হয়। অনেক ক্ষেত্রে দেখা গেল শিক্ষকের ভাষা দ্রুত, বা শিক্ষকের যে টার্গেট, যে এইগুলো টার্গেট অনেক সময় বেঁধে দেওয়া হয় স্কুলে, সেগুলো বুঝতে তার সমস্যা হয়। সেক্ষেত্রে এটা উত্তর হবে শিক্ষকের ভাষা বুঝতে সমস্যা হয়। বাড়িতে কেউ সাহায্য করার নেই, বাড়িতে অনেক কাজ করতে হয়, পড়াশোনার চেষ্টা নেই, এগুলো শিক্ষার্থীদেরকে বলা যাবে না, এগুলো শিক্ষার্থীদেরকে অপবাদ দেওয়া যাবে না। শিক্ষার্থীদের উপর দায়িত্ব কর্তব্য ছেড়ে দিয়ে নিজের দায়িত্ব কর্তব্য শেষ করা যাবে না, বরং আপনার ভাষা, শিক্ষকের ভাষা বুঝতে সমস্যা হচ্ছে, তাকে সঠিকভাবে বোঝাতে হবে, দরকার পড়লে পার্সোনালি বোঝাতে হবে, তাকে আলাদাভাবে পরামর্শ দিতে হবে। প্রথম প্রজন্মের শিক্ষার্থী তাদেরকে আলাদাভাবে খেয়াল রাখা কিন্তু আমাদেরও দরকার। শিশু কেন্দ্রিক শিক্ষার জনক কাকে বলে? একটু আগেই প্রশ্ন করছিলাম, ঠিক না? একটু আগেই আমি বলেছিলাম যে শিশু কেন্দ্রিক শিক্ষার জনক কাকে বলা হয়। তোমরা উত্তর করবে এটা, উত্তর করো এটা। 27 নম্বর দেখো, বুদ্ধির উপাদান বিশ্লেষণ প্রথম কে করেন? আগেরটার উত্তর রুশো হবে, আগেরটার উত্তর অবশ্যই রুশো। 27 নম্বর দেখো, বুদ্ধির উপাদান বিশ্লেষণ প্রথম কে করেছিলেন? বুদ্ধি কয়টি উপাদানে তৈরি? বুদ্ধির বিভিন্ন উপাদান, যেগুলো গবেষণালব্ধ যে ফলাফল যেগুলো রয়েছে সেগুলোকে উপাদানে বিশ্লেষণ করেছিলেন প্রথম কোন মনোবিজ্ঞানী? দেখো, প্রথম যে মনোবিজ্ঞানী উপাদান বিশ্লেষণ করেছিলেন তার নাম হচ্ছে স্পিয়ারম্যান। স্পিয়ারম্যান সম্পর্কে আমরা বলতে পারবো এটাই যে স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বকে বলা হয়। স্পিয়ারম্যান ব্রিটিশ মনোবিজ্ঞানী ছিলেন। 1904 খ্রিস্টাব্দে তিনি দ্বি-উপাদান তত্ত্ব, অর্থাৎ মানুষের বুদ্ধি দুইটি উপাদানে তৈরি, এটা তিনি বলেছিলেন। সেই দুটি উপাদান হচ্ছে জি এবং এস, অর্থাৎ জেনারেল মেন্টাল অ্যাবিলিটি এবং স্পেশাল মেন্টাল অ্যাবিলিটি। এবং তার এই বুদ্ধির তত্ত্বটি, তার এই থিওরিটি প্রকাশ হয় আমেরিকান জার্নাল অফ সাইকোলজিতে। এগুলো সব পরে আমরা ঠিকঠাক ভাবে নোটস আকারে আমরা পরবর্তীকালে বুঝিয়ে দেব। এখন একটুখানি জেনে রাখো তত্ত্বটির শিরোনাম কি ছিল? জেনারেল ইন্টেলিজেন্স অবজেক্টিভলি ডিটারমাইন্ড অ্যান্ড মেজার্ড নামক শিরোনামে তিনি প্রকাশ করেছিলেন। স্পিয়ারম্যানের মতে মানসিক ক্ষমতা বুদ্ধি দুটি উপাদান নিয়ে গঠিত। একটা হচ্ছে দেখো জেনারেল মেন্টাল অ্যাবিলিটি অর জেনারেল ফ্যাক্টর বা জিএমএ, আর আরেকটা হচ্ছে বিশেষ মানসিক ক্ষমতা বা স্পেশাল মেন্টাল অ্যাবিলিটি বা SMA or S। তাহলে জি এবং এস, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি এবং স্পেশাল মেন্টাল অ্যাবিলিটি, এই দুটো উপাদান আমাদের যে কোনো কাজ করার ক্ষেত্রে প্রয়োজন হয়, এটাই তিনি বলেছিলেন এবং উপাদান বিশ্লেষণ করেছিলেন। বোঝা গেল? এরপরে দেখো, সাহিত্য পাঠ শিশুর পক্ষে প্রয়োজনীয় কারণ কি? এটা বিতর্কিত একটা কোশ্চেন। তৎকালীন সময় মানে 2016 সালের কথা বলছি। তৎকালীন সময়ে একটা বিতর্কিত প্রশ্ন, কিন্তু বর্তমান সময়ে এটার উত্তর এটাই হওয়া উচিত যেটা এখানে মার্কিং করা, কল্পনার বিকাশ। সাহিত্যপাঠ শিশুর পক্ষে কল্পনার বিকাশে সাহায্য করে। সবগুলোই হয়, জ্ঞান বৃদ্ধি হয়, কঠিন শব্দ হয়, চরিত্র গঠন হয়, কিন্তু সবচেয়ে শিশুদের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি হবে সেটা হচ্ছে কল্পনার বিকাশ, এটাই মনে হচ্ছে। এখন
বিতর্ক চলেছিল তৎকালীন সময়ে, তার সমাধান শেষ হওয়ারও কথা ছিল, কিন্তু কল্পনার বিকাশ হয়, এটাই কিন্তু উত্তর হওয়া উচিত। 29 নম্বর দেখো, শিশুদের মধ্যে ব্যক্তিগত বৈষম্য দেখা যায় কিসের কারণে? ব্যক্তিগত বৈষম্য দেখা যায়, ব্যক্তিতে ব্যক্তিতে পার্থক্য দেখা যায় কিসের কারণে দেখা যায়? উত্তর হবে কি? উত্তর হবে দেখো বংশগতি এবং পরিবেশ, এই দুটো কারণেই কিন্তু দেখা যায়। অর্থাৎ উত্তর হবে প্রথম দুইয়ের সমন্বয়। বংশগতি হেরিডিটিও যেমন বৈষম্যের কারণ, তেমনি আবার পারিপার্শ্বিক পরিবেশও কারণ। কিন্তু বারবার একই বানান ভুল করার সম্ভাব্য কারণ কি হতে পারে? বারবার একই বানান ভুল করার সম্ভাব্য কারণ কি হতে পারে? শিখন অক্ষমতা, দৃষ্টির ক্ষীণতা, ভুল করার প্রবণতা, কম বুদ্ধি। বারবার একই বানান ভুল করছে, এর কারণ একটাই হতে পারে, যেটা হচ্ছে তুমি ঠিকভাবে শিখছো না, অর্থাৎ শিখন অক্ষমতা রয়েছে। এই শিখন অক্ষমতা শিশুদের বারবার একই বানান ভুল দেখা যায়, একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে তারা বারবার কিন্তু ভুল করে থাকে। তোমরা অনেক সময় লক্ষ্য করবে স্পেসিফিক যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তারা একটা জায়গায় গিয়ে নির্দিষ্ট বারবার আটকে যায়। এই কারণ কি? শিখন অক্ষমতা তাদের রয়েছে। আজকে ছিল এই পর্যন্ত প্রশ্ন, 30টা প্রশ্ন আমরা অ্যানালাইসিস করলাম ঠিকঠাক ভাবেই আশা করি, এবং তোমরা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবে, ক্লাসটাকে লাইক করবে এবং কমেন্ট করে আমরা জানাবে যে আমাদের অ্যানালাইসিস যেটা হলো সেটা কেমন হলো। এছাড়া আমাদের দ্য ওয়ে অফ সলিউশনের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, আমাদের আলাদা অ্যাপ রয়েছে, সেখানে তোমরা জয়েন হয়ে ফ্রি ক্লাসগুলো তোমরা কিন্তু করতে পারো। তোমরা অবশ্যই গ্রুপ সিডির পরীক্ষা দেবে, যাদের যেটা প্রেস কনফারেন্সের মাধ্যমে বা আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখবে যে আমরা কিভাবে আপডেট নিয়ে আসছি। সেই 30 তারিখে যে বিজ্ঞপ্তি দেওয়ার কথা সরকারের তরফ থেকে, সেই গ্রুপ সিডিতে তোমরা অবশ্যই বসবে, সেখানেও কিন্তু আমাদের আলাদা করে ব্যাচ করা হবে এবং সেখানে তোমরা জয়েন হয়ে যাবে এবং এর জন্য পড়াশোনা শুরু করো। একটা চাকরি, একটা স্বপ্ন, সেটা কিন্তু তোমার জন্যই, তোমার লড়াই, তোমার জীবন, তোমার স্বপ্ন তোমাকেই পূরণ করতে হবে। তো আমরা কিছু যেটা করতে পারি সেটা হচ্ছে তোমাকে গাইড করতে পারি কিভাবে পড়বে, কোনটা পড়বে না, কিভাবে উত্তর করবে, কিভাবে করবে না, সে সম্পর্কে আমাদের গাইডটা তোমাদের সাথে থাকবে। অবশ্যই আমাদের সাথে থাকবে, সুস্থ থাকবে এবং ভালো থাকবে, আর পড়াশোনা অবশ্যই শুরু করবে। চলো আজকে এ পর্যন্ত।